Okay, good afternoon, ladies and gentlemen. Welcome to the Self Identity Show. This is Saidul Yakub, Senior Faculty of Cyprus Private Limited in Spoken and Writing Department. So, as like every day, we have come today to share some points that how you can develop your skills in terms of English. At the same time, how nicely you can speak so easily and you can create your own identity. কারণ আপনি যদি নিজস্ব আইডেন্টিটি যদি আপনি ক্রিয়েট করতে চান মাই ডিয়ার্স দেন देयर इज নো অল্টারনেটিভ অপশন অফ ডেভেলপিং ইউর স্কিলস। সো আজকে সেই স্কিল নিয়ে আমরা কথা বলবো। সো আমি প্রথমে আগে জানতে চাচ্ছি বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন। আইড লাইক টু নো দ্যাট ফ্রম ওয়্যার ইউ হ্যাভ জয়েন্ড অর ইউ আর লিসনিং আস, আমাদেরকে কোথা থেকে শুনছেন, এবং এট দ্য সেম টাইম আমি জানতে চাইবো যে আপনারা অডিওটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এভরিথিং রাইট। সো আজকে আমরা কোয়েশ্চেন করা শিখব, কিভাবে কোয়েশ্চেন, হাউ টু আস্ক কোয়েশ্চেনস এন্ড হাউ টু আনসার। এত একটা ইম্পর্টেন্ট টপিক। আপনি কি চান না যে আপনাদের আরো বেশ কিছু বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্স তারা এটা দেখতে পারুক, শিখতে পারুক। সো ইফ ইউ ওয়ান্ট দ্যাট, আপনি যদি এটা পেতে চান তাহলে সিম্পলি এটাকে আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন যাতে আরো বেশি বেশি ফ্রেন্ডস এটা দেখতে পারে। আমি আবারও বলছি, আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি এই জিনিসগুলো দিয়ে। হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, হাউ ফার, হাউ অফটেন, হাউ নাইস, হাউ লার্জ, এগুলো দিয়ে কিভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। অ্যাট দ্য সেম টাইম এগুলো দিয়ে আমরা কিভাবে উত্তর করতে পারি কথা নাইসলি। এন্ড দিস আর দ্য কোয়েশ্চেনস which we need to use every day, right? সো আমি প্রথমে আগে দেখতে চাই কারা কারা জয়েন করছেন, কোথা থেকে জয়েন করছেন। আমাকে অনেকে এখনো লেখেননি, তারা প্লিজ লিখে দিন আপনারা কোথা থেকে জয়েন করছেন। আমার I really love to hear that you guys are participating from different parts of Bangladesh, not only in Bangladesh but also from other countries, রাইট। সো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকা, আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ, আমি খাই, রাইট। ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার অলরেডি। মাসুদ মোর্শেদ জানিয়েছেন দ্য সাউন্ড ইজ ক্লিয়ার। সো আই থিংক দ্যাট উই ক্যান গেট ইনটু দ্য টপিক। আমি দেখতে পাচ্ছি চৌধুরী আনোয়ার নেত্রকোনা থেকে জয়েন করেছেন। তৌহিদ হোসেন অপূর্ব বলেছে স্যার নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু জেন্টলম্যান। গুড আফটারনুন জানিয়েছেন অনেকে, গুড আফটারনুন টু এভরিওয়ান। মুন্সি জামান বলেছেন হি ইজ লিসনিং অর হি ইজ ওয়াচিং ফ্রম কুমিল্লা, রাইট। এইচ রহমান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, যাত্রাবাড়ি থেকে সঞ্জিদা সুলতানা মারিয়া। So I see that people are joining from different places, right? সো ladies and gentlemen, সবকিছু আমরা মোটামুটি বুঝতে পারলাম। চলেন আমরা যারা এখনো টাইমলাইন থেকে শেয়ার করিনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব টাইমলাইন থেকে খুব দ্রুত শেয়ার করার জন্য। আমি আমার টাইমলাইন থেকে শেয়ার করে দেই একদম শুরুতেই, যাতে করে একদম প্রথম থেকে আমাদের কোনো লার্নার যারা কিনা তাদের ক্যারিয়ারটাকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে যাচ্ছে, কোনো লার্নারেরই যাতে আমাদের প্রথম থেকেই সেশনটা মিস না হয়। সো আপনি যদি চান আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার তারা এই সেশনটাকে মনোযোগ দিয়ে শুনে তারাও এই কোয়েশ্চেনগুলো যাতে সলভ করতে পারে এবং এইভাবে যাতে কোয়েশ্চেন করতে পারে, ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর দ্য বেনিফিট টু দেম প্লিজ শেয়ার ইট, রাইট। আপনারা এটা শেয়ার করে ফেলেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা মূলত বারংবার বলেছি যে ওয়াই দ্য নেম অফ দিস শো ইজ সেলফ আইডেন্টিটি শো, কারণ এই শোয়ে আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করা এবং একদম ক্লাসের শেষ মুহূর্তে গিয়ে আপনাদের কিছু প্রবলেম সলভ করে ফেলা, যে প্রবলেমের কারণে আপনি জীবনে উপরে উঠতে পারেন না। কারণ আসলে সবকিছু তো শুধুমাত্র পড়ার উপর ডিপেন্ড করে না, কিছু কিছু তার চারপাশের জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে। আপনার অনেক কোয়ালিটি আছে কিন্তু আপনার চারপাশের সাপোর্টটাকে ঠিকঠাক ভাবে নাই, আপনি উপরে উঠতে পারবেন না। এই সাপোর্টটাকে কিভাবে এনশিওর করতে হয়, সেটার জন্য নিজে কিভাবে মানসিকভাবে শক্তিশালী হতে হয়, আই উইল গাইড এভরিওয়ান টিল মাই লাস্ট ব্রেথ, ঠিক আছে। সো চলেন আমরা তাহলে একে একে জানি। একজন জিজ্ঞাসা করেছেন হোয়াটস ইওর নেম, আই হ্যাভ অলরেডি রিটেন ওভার হিয়ার, যেখানে লেখা আছে ইটস সাইদুল ইয়াকুব এন্ড ইউ ক্যান ফলো মি অন ফেসবুক ফর লাইফ ফিলোসফিস। আমি জীবন দর্শন নিয়ে অনেক কথাবার্তা বলি, সেগুলো নিয়ে আপনি যদি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট করতে চান, আপনি আমার ফেসবুকে ফলো করলে শুধু লেখা 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 ভিডিও পাবেন। সো ইউ ক্যান সিম্পলি চেঞ্জ ইউরসেলফ। এবং সরাসরি যদি কেউ আমার সাথে কথা বলতে চান, আই এম নট অ্যাভেলেবল দ্যাট মাচ ইন মোবাইল। সো আপনি নরমালি আমাকে ইনবক্স করতে পারেন সরাসরি সাইদুল ইয়াকুতে। সো ইনবক্স করলেই আপনি নরমালি সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, রাইট। সো সাইদুল ইয়াকুত, আই এম দ্য সিনিয়র ফ্যাকাল্টি অফ স্পোকেন অ্যান্ড রাইটিং at Saidul Private Limited. সো চলেন লেটস গেট স্টার্টেড, রাইট। সো সবাই অনেকে শেয়ার করে ফেলছেন। ওকে, আজকের এই গুরুত্বপূর্ণ টপিক, সো অনেক বেশি শেয়ার হওয়া উচিত, রাইট, যাতে করে অনেকে বেশি এটার ক্ষেত্রে শিখতে পারে। সো চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, আপনারা নরমালি দেখতে পাচ্ছেন আমার মাথায় এখানে রয়েছে হাউ মেনি, হাউ মাচ। এই দুটোর ভিতরে আমরা সবাই কনফিউজড হয়ে যাই।
যে হাউ মেনি ইউজ করব কোথায় কোথায় হাউ মাচ ইউজ করব আই এম শিওর যে আপনি আই এম শিওর দ্যাট আপনাদের মাঝে অনেকে মোস্ট অফ ইউ আর নট হ্যাভিং প্রবলেমস রাইট বাট যদি আমাদের একজনও প্রবলেম ফেস করে তার জন্য আজকে হয়তো আমরা এই জিনিসটাকে বলছি সো কারণ আমরা সাইফুস কেয়ারস অ্যাবাউট দ্য স্টুডেন্টস যারা একদম বিগিনিং লেভেল আছে তারা থেকে শুরু করে একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত সবাইকে টেক কেয়ার করে রাইট সো হাউ মেনি কোথায় হবে হাউ মাচ কোথায় হবে আমরা কোন কোন ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে হাউ লং বলতে পারি হাউ ফার কখন বলবো হাউ অফটেন কখন বলবো অফটেন বোথ প্রনাউন্সিয়েশনস আর কারেক্ট সো হাউ নাইস কখন বলবো হাউ লার্জ কখন বলবো আর হাউ কিউট এটা যে আমরা কখন বলি এটা আমরা সবাই জানি রাইট ওকে সো আমরা শুরু করে ফেলি আচ্ছা একজন বলেছেন লেটস গেট স্টার্টেড এর বাংলাটা একটু যদি বলেন চলেন চলেন শুরু করা যাক ঠিক আছে চলুন শুরু করা যাক এটা ইংলিশে হচ্ছে লেটস গেট স্টার্টেড রাইট আচ্ছা সো দেশি বয় উত্তর পেয়েছেন আশা করি আমাদের এখানে দেশি বয় এবং বিদেশি বয়রা জয়েন করছেন চলেন আমাদের প্রথম কোশ্চেনে চলে যাই আমাদের প্রথমে আগে কোশ্চেনে যাওয়ার আগে মাই ডিয়ার্স আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস পার্থক্য হয় যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল I am আপনি বলেন যে I am listening আপনি বলেন I am listening আমি শুনছি I am listening আমি যদি বলি আমি কি শুনছি মনে রাখবেন কোশ্চেনের ক্ষেত্রে সব সময় এই অক্সিলিয়ারি ভার্বটা বাইরে চলে আসে আমি আরেকবার বলি কোশ্চেনের ক্ষেত্রে সব সময় অক্সিলিয়ারি ভার্বটা বাইরে চলে আসে রাইট আমরা আরেকটু সহজ করে বলি এখান থেকে অক্সিলিয়ারি ভার্বটা এই যে এইভাবে বাইরে চলে আসবে তার মানে কি আমটা যদি বাইরে চলে আসে তাহলে কি হবে am I listening তাহলে আমি যদি বলি তুমি কি খেলছো তখন you are playing না হয়ে কি হচ্ছে are you playing একদম সিম্পল are you playing তুমি কি ক্রিকেট খেলছো are you playing cricket তুমি কি হকি খেলছো are you playing hockey যারা এখন পর্যন্ত শেয়ার করেনি আমি বলবো যে আপনাদের বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেন যাতে আপনাদের ফ্রেন্ডরা এবং পরিচিতরা বেনিফিট হতে পারে রাইট সো তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম am I listening are you playing are you going are you joining the class are you attending the lecture are you learning english are you developing your english right যত কিছু বলবেন সব কিছুতে বাইরে চলে আসবে তাই মানে আপনি যদি বলেন সে কি লাঞ্চ করছে is he taking lunch he is না হয় কি হবে is he take না হয় কি হবে taking his lunch সে কি তার লাঞ্চ করছে is he taking his lunch আচ্ছা তার মানে এখন বিষয় হচ্ছে এটা তো he is taking his lunch সে তার লাঞ্চ করছে এখান থেকে যখন আপনি বলছেন যে সে কি লাঞ্চ করছে is he taking lunch সে কি লাঞ্চ করছে তার মানে আমরা সবসময় বুঝলাম অক্সিলিয়ারি ভার্বটা এই ভিতর থেকে এখানে কি করে বাইরে চলে আসে রাইট সো এটাকে এখন আপনি ডাব্লিউএস কোশ্চেন করেন আর যাই করেন চলুন আজকে আমরা জানি যে আমাদের দুই ধরনের কোশ্চেন আছে কয় ধরনের কোশ্চেন আছে মাই ডিয়ার্স দুই ধরনের কোশ্চেন রয়েছে আমরা জানি অনেকে বইপত্রতে পড়েছি একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনস সংক্ষেপে লিখলাম আর একটা হচ্ছে WH কোশ্চেন এই দুই ধরনের কোশ্চেনস আমাদের রয়েছে আমরা ছোটবেলা থেকে এটাকে শিখেছি এবং এটা সম্বন্ধে অনেক রুলস রেগুলেশনস শিখেছি জেনেছি সো চলেন আজকে আমি সবকিছুই কিছু শর্টকাট টেকনিক ইয়া করি যে টেকনিকগুলো অনেক বেশি ইউনিক যে আপনি নরমালি আমি জানি you have never heard this kind of definition before right চলেন আমাদের এই yes no question এবং WH question এই দুটো কাকে বলে আমাদের কাছে একটা নতুন একটা আমার কাছ থেকে সিস্টেম নিন ভালো করে বোঝেন সবকিছু যে লিখিতভাবে বুঝতে হবে থিং ইজ নট লাইক দ্যাট কিছু কিছু জিনিস আপনি অনুভব করেও বুঝতে পারেন আমার সাথে বলেন যে সকল কোশ্চেনের ইয়েস আমার সাথে বলেন আমার সাথে বলতে হবে আমি হয়তো আপনাকে শুনতে পাচ্ছি না আল্লাহ আপনাকে দেখছে রাইট তাহলে বলেন যে সকল প্রশ্নের ইয়েস আমার সাথে বলেন যে সকল প্রশ্নের উত্তর এইরকম করে দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আই রিপিট যে সকল প্রশ্নের উত্তর এইরকম করে দেওয়া যায় সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর যে সকল প্রশ্নের উত্তর এইরকম করে দেওয়া যায় না সেগুলো হচ্ছে WH কোশ্চেন এইগুলো পৃথিবীর কোনো বইয়ে লেখা নাই ইটস মাই অবজারভেশন যে সকল প্রশ্নের উত্তর এইরকম করে দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন যে সকল প্রশ্নের উত্তর এইরকম করে দেওয়া যায় না সেটা হচ্ছে WH কোশ্চেন তার মানে আপনাকে যদি বলা হয় আর ইউ হ্যাপি আপনি বলেন
Have you taken your lunch? Would you like to take your lunch? What is your hometown? আপনি কি তখন বলবেন মানে এভাবে তো বলা সম্ভব না, it's not possible, you know. So what is your hometown? That means on that time আপনাকে একটু উত্তর দিতে হবে। আপনি যদি বলেন what is your favorite place, আপনি তখন মুখ খুলে বলতে হবে কক্সবাজার, অথবা আপনি বাইরে কোথাও বলতে পারেন। সো আপনি যদি বলেন why do you like কক্সবাজার, আপনি কেন কক্সবাজারকে পছন্দ করেন, তখন কি আপনি এরকম করে উত্তর দিতে পারবেন? পারবেন না। যেমন আমি যদি বলি is he taking লাঞ্চ, সে কি লাঞ্চ করছে, তার মানে আপনি এইরকম বা এরকম করে উত্তর দিতে পারবেন। আর যেগুলোতে সাধারণত যদিও বা আমরা পড়েছি ডাব্লিউ ইজ কোয়েশ্চেন, মানে যেগুলোতে ডাব্লিউ দিয়ে স্টার্ট হয় অথবা এইচ দিয়ে মানে হাউ দিয়ে স্টার্ট হয় সেগুলোকে ডাব্লিউ ইজ কোয়েশ্চেন বলে। সো ইজ হি টেকিং হিজ লাঞ্চ, সে কি তার লাঞ্চ করছে, তখন আপনি এরকম বা এরকম করে দিবেন। অ্যাম আই লিসনিং, আর ইউ প্লেইং ক্রিকেট, এরকম নো না বলে আপনি এরকম মাথা নাড়তে পারবেন, রাইট। তো ডাব্লিউ ইজ কোয়েশ্চেন আর ইয়েস নো কোয়েশ্চেন কিন্তু আমরা একেবারে ক্লিয়ার হলাম, রাইট। সো একজন জানিয়েছেন যে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, আই এম নট শিওর ম্যাম যে কেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন না। আপনি ইয়ারফোন জ্যাকটাকে আপনি আপনি সুন্দরভাবে একটু কানেক্ট করবেন এবং তারপরেও যদি আপনার প্রবলেম হয় সেটাকে রিস্টার্ট করে দিতে পারেন। আই থিংক দ্যাট ইট কুড বি বেটার ফর ইউ, রাইট। সো আশা করছি আপনাদের এই ডাব্লিউএস কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেনের টেকনিকটা আপনাদের কাছে কতটুকু কেমন লাগলো, এটা কি এর আগে এমন কোথাও শুনেছিলেন কিনা? দেয়ার ইজ নো মানে এটার কোনো নিশ্চয়তা নেই যে এটা কখনো কারো কাছে শোনার সুযোগ নেই। যদি কারো কাছে শুনে থাকেন তাকে জিজ্ঞাসা করতে হবে সে লিয়াকত স্যারকে চেনে কিনা, তাকে চিনতে হবে, বিকজ ইটস মাই ওন ক্রিয়েটেড। সো আমরা এই রকম টেকনিক কি আগে কখনো দেখেছিলাম? সো আমরা একটু কমেন্ট সেকশনে জানাবো টেকনিকটা আমাদের কাছে কেমন লেগেছে, আর আমরা আপনার কমেন্ট সেকশনে জানাতে থাকেন এবং এট দ্য সেম টাইম আমরা আমাদের পার্টে চলে যাই। So আমরা তার মানে কোয়েশ্চেন জানলাম, যখন আমরা কোয়েশ্চেন when we are trying to ask the questions to different people on that time আমরা কি করছি অক্সিলারি ভার্বটাকে বাইরে নিয়ে আসছি। এখন আমার প্রশ্ন হচ্ছে ধরুন অক্সিলারি ভার্ব ছাড়া বাক্য রেগুলার ভার্ব, কথা আপনি বললেন আই নো, এখন আপনি সবকিছুর ভিতর এগুলোর ভিতর একটা লুকানো কি থাকে? আমাদের আজকে কোয়েশ্চেনিং টেকনিকও আমরা বেশ কিছু জিনিস শিখবো। সো যারা এখনো শেয়ার করেনি তারা শেয়ার করে দেবেন যাতে করে কোয়েশ্চেনিং টেকনিকগুলো আপনাদের অনেক বন্ধুদের উপকার হয়ে যায়। এট দ্য সেম টাইম আপনাদেরকে আমি আজকে একজনের সাথে কথা হলো, আমার সে বলছে যে স্যার আমি আসলে খারাপ লাগার কারণে পুরো ক্লাসটা পুরো সেশনটা দেখতে পারিনি। সো আমি আপনাদেরকে বলি এই সেশনটা যে আপনি দেখছেন আপনি এই সেশনটাকে প্রিজার্ভ করার সুযোগ আছে, কারণ সাইফুসের এটা রেকর্ডিং থেকে আউট হয় না। সো আপনি কি করতে পারেন, যে জিনিসটা আপনার কাছে ভালো লাগছে এই ক্লাসটা নিজেকে ইনবক্স করে রাখবেন। নিজেকে যদি আপনি ইনবক্স করে রাখেন মেসেঞ্জারে, তাহলে আপনার যখন যখন ভালো লাগবে তখন তখন আপনি এটাকে আবার চেক করে নিয়ে বারবার চর্চার মাধ্যমে নিজের কাছে রেখে দিতে পারবেন। আমি সবাইকে বলবো যাদের কাছে ভালো লেগেছে তারা নিজেকেও ইনবক্স করে ফেলেন, রাইট। সো অনেকে জানিয়েছেন স্যার মার্ভেলাস টেকনিক, কেউ কেউ বলেছেন স্যার ফার্স্ট টাইম এরকম শুনলাম, রাইট। এর ফার্স্ট টাইম এরকম অবশ্যই শুনবেন, যেহেতু এটা আমার কাছে সৃষ্টি, আমার সাথে আপনার আগে দেখা না হলে ফার্স্ট টাইম শুনবেন, আর আগে যদি শুনে থাকেন আমার কাছ থেকেই শুনেছেন। সো আই নো এটা নেগেটিভ করলে কি হবে? আই ডোন্ট নো, তার মানে আই নো এই দেখেন প্রতিটার ভিতরে কিন্তু যদি এটা am is or was or বা এই জাতীয় কোনো কিছু না হয় মাই ডিয়ার্স, তাহলে এগুলো প্রতিটার ভিতরে একটা লুকানো ডু থাকে। যখন এটা হি হয় তখন হি নোস হয়, হি নোস মানে হচ্ছে এটার ভিতরে একটা লুকানো ডাস থাকে। যদি আপনি বলেন হি নিউ মানে পাস্ট ফর্ম বলুন, তখন এটার ভিতরে পাস্ট যেহেতু ডুর পাস্ট ফর্ম ডিড, এটার ভিতরে একটা লুকানো ডিড থাকে যেটা কেউ আপনাকে বলে দিবে না লুকানো আছে, কিন্তু আপনাকে ধরে নিতে হবে, রাইট। তাহলে আই নো এটা নেগেটিভ কি হবে? এই যে লুকানো জিনিসটা আছে এটাকে বাইরে নিয়ে আসতে হবে। আমি আবারও বলছি একটা লুকানো ডু এর মানে নো এর ভিতরে একটা লুকানো ডু থাকে এবং নোস এর ভিতরে একটা লুকানো কি থাকে? ডাস থাকে। কারণ এসিএস যখন হবে তখন কিন্তু ডু না হয়ে ডাস হবে, আর যদি নিউ পাস্ট ফর্ম হয় তখন লুকানো একটা ডিড থাকে। কোশ্চেন করতে গেলে যখন এই রকম কোনো কিছু থাকে, যেমন এখানে কিন্তু ইজ হি টেকিং, হি ইজ প্লেইং, এই জাতীয় বাক্যে আমরা অক্সিলারি ভার্বটাকে ধরে বাইরে নিয়ে আসলাম। তো এখানে তো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? সো লিসেন এন্ড জেন্টলম্যান, সেক্ষেত্রে যদি আমরা নিয়ে আসতে পারি এই ডুটাকে সামনে নিয়ে আসবো, তাহলে কোশ্চেনটা কি হবে? ডু আই নো, আমি কি জানি? ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কি হাত ধৌত করো? ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস আফটার রিটার্নিং ফ্রম আউটসাইড, তুমি কি বাইরে থেকে ফেরার পর হাত ধুয়ে ফেলো, হাত ধৌত করো, রাইট। তাহলে আমি যদি বলি ডু ইউ টাইপ ফাস্ট, তুমি কি জোরে টাইপ করো? ডু ইউ টাইপ ফাস্ট, তুমি কি জোরে টাইপ করো অথবা দ্রুত টাইপ করো। আপনি যদি বলেন ডু ইউ জয়েন দ্য ক্লাস, তুমি কি জয়েন করো?
ডু ইউ অ্যাটেন্ড দ্য সেশন অফ লিয়াকত স্যার? আপনি কি লিয়াকত স্যার সেশন অ্যাটেন্ড করেন? তার মানে এইভাবে আপনি কিন্তু ডু ইউ দিয়ে বারবার কোশ্চেন করতে পারেন। ঠিক একইভাবে যদি এটা হি নোস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে মাই ডিয়ার্স? হি নোস এর ক্ষেত্রে ব্যাপারটা হবে হচ্ছে এখানে তো লুকানো জিনিসটা কি আছে ডাজ, তাহলে আমরা কি বের করে আনবো মাই ডিয়ার্স? আমরা ডাজ বের করে আনবো, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ডু হি নো না বলে কি করব? ডাজ হি নো। মনে রাখবেন এসিএস একবারই হতে পারে, এই ডাজটাকে বাইরে নিয়ে গেলে তখন এইটার যে এসিএস এটা নষ্ট হয়ে যাবে। এই ডাজটাকে বাইরে নিয়ে গেলে এসিএস নষ্ট হয়ে যাবে, যার ফলে একবার এখানে এসিএস হয়েছে আর একবার হবে না, পরেরবার ফাঁকা থাকবে। অনেকে ডাজ হি নোস করে ফেলে, সো এরকম আমরা করব না। আমি জানি আপনাদের মাঝে অনেকেই করেন না, বেশিরভাগই করেন না, রাইট? তাহলে কি করব? ডাজ হি নো। আমরা কি বুঝতে পেরেছি? যারা যারা যে অংশটা বুঝতে পারবো মাই ডিয়ার, সেই অংশটা তারা তারা কি করব? আমরা এই কমেন্ট সেকশনে জানিয়ে দেব, তাই না? আচ্ছা, তাহলে ডাজ হি নো আমরা কি জানি? ডাজ মানে সে কি জানে? ডাজ হি নো মানে সে কি জানে? ডাজ শি নো হতে পারে। তাহলে আমার বাবা কি জানে? ডাজ মাই ফাদার নো? তোমার বাবা কি জানে? ডাজ ইওর ফাদার নো? যদি বা এখানে ইওর দেখে অনেকে কনফিউজ হয়ে যাবেন, কিন্তু এখানে ইওর ফাদারটা একজন, তাই না? ডাজ ইওর ফাদার, এখানে ফাদার সংক্ষেপে লিখলাম নো। ডাজ ইওর ফাদার নো? আপনার বাবা কি জানে, রাইট? সো তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি যদি বলি সে কি জানে, সে কি জানতো, ঠিক আছে? আপনি বলেন ডিড হি নো? তুমি কি জানতে? ডিড ইউ নো? কেন এই নোট আপনি যদি দেখেন, যখন এই অংশটা বাইরে বের হয়ে যাচ্ছে তখন কি এইটার বেস ফর্ম, এই ভার্বটার বেস ফর্ম চলে যাচ্ছে। এই যেখানেও বেস ফর্ম হয়েছে, এখানেও এটা থেকে বেস ফর্ম, আমরা এর আগে একদিন বলেছিলাম বেস ফর্ম মানে হচ্ছে যে ভার্বের কখনো চেঞ্জ হয় না মাই ডিয়ার্স। বেস ফর্ম মানে কি? যে ভার্বের কখনো চেঞ্জ হয় না। তাহলে এই ভার্বটাকে আমরা যখন বের করে ফেলবো, এই দুটাকে যখনই সামনে বের করে রাখবো, এটা ভার্বের বেস ফর্ম। কিন্তু এটা আগেও যেমন ছিল এখনই তেমন আছে, এই জন্য আপনারা অনেকে পার্থক্যটা বুঝতে হয়তো খেয়াল করেনি, ওভাবে দরকার হয়নি বোঝার। যখন আপনি এখান থেকে বের করে গেলেন তখন কিন্তু পার্থক্যটা একদম ভিজিবল। তখন কি হচ্ছে? নোটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? আনচেঞ্জেবল। ঠিক তেমনি নিউ যখন হচ্ছে তখন ডিডটাকে বের করে আনলেন, যখনই এখানে ভিতর থেকে ডু ডিড ডাজটাকে আপনি বের করে ফেলেন, রিল্যাক্সড হয়ে গেল, রাইট? তখন সে কি করলো? সিম্পলি এখানে চলে গেল, রাইট? আই থিংক দ্যাট ইউ আর ক্লিয়ার নাও। সো তাহলে আমাদের কাছে মোটামুটি এই অংশটাকে আমরা বুঝতে পারলাম। তাহলে একইভাবে আমি যদি বলি ডিড ইউ নো, আমি যদি বলি আপনি কি অ্যাপ্লাই করেছিলেন, কি হবে? ডিড ইউ অ্যাপ্লাই? আমি যদি বলি আপনি কি অপেক্ষা করেছিলেন, কি হবে কোশ্চেনটা? ডিড ইউ ওয়েট? ডিড ইউ ওয়েট? ডিড ইউ ওয়েট? আপনি যদি বলেন আপনি কি অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, ডিড ইউ ওয়েট সো লং? ডিড ইউ ওয়েট সো লং? আপনি কি খুব অপেক্ষা করেছিলেন? আপনি তখন কি এইরকম করে উত্তর দিতে পারছেন, রাইট? সো আমরা এই কোশ্চেন করাটা মাই ডিয়ার্স অনেকে মনে করতে থাকেন যে আসলে কোশ্চেন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ। Ladies and gentlemen, if you would like to know something from someone, asking question is very important, because without asking question you won't be able to understand something or won't be able to get the information. তার মানে এই কোশ্চেনটা করতে হয়। আমরা যখন মানুষের সাথে চলাফেরা করি, সবার কথা অনেকে বলতে পারে, কিন্তু কোশ্চেনে অনেক বেশি প্রবলেম হয়, কারণ কোশ্চেন আমরা প্র্যাকটিস করতে পারি না বা করি না। এটা একটা বড় সমস্যা, রাইট? সো আমরা চলেন, এটা কি আমাদের ক্লিয়ার হয়ে গেল, রাইট? ইজ ইট অল রাইট? ওকে, তাহলে আমরা কি বললাম? ডিড ইউ ওয়েট সো লং? আপনি কি অনেক ওয়েট করেছিলেন? আপনি যখন এটা উত্তর দেবেন তখন উত্তরটা দিলেও কিন্তু আপনাকে পাস্ট ফর্মে দিতে হবে। তখন আপনি আই ওয়েট না দিয়ে আপনি কি বলবেন? আই ওয়েটেড। ইয়েস, আই ওয়েটেড। Yes, I waited so long. No, I didn't wait. Right? So তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে করলাম আমরা বুঝতে পারলাম, রাইট? সো এইরকম আরো অনেক কোশ্চেন নিয়ে আমাদের স্পোকেন কোর্সে এরকম অনেক কিছু আছে, যে ক্লাস নাম্বার 6 এ আপনারা যে পাবেন অনেক কিছু স্পোকেন আমরা পড়িয়ে থাকি, যে হাউ টু আস্ক কোশ্চেন, বিকজ ইফ ইউ লাইক টু বি আ ভেরি গুড স্পিকার মাই ডিয়ার, there is no alternative option of developing your asking questions, because when you are asking questions you are basically getting to know with a particular person or a group of people. Right. So in that case, when you are not habituated in asking the questions, perhaps you might not be able to get the answers properly the way you are searching for. Right. So আমরা কোশ্চেনটাকে একটু খুব বেশি ফোকাস করব। তাহলে এটা গেল। এখন আমরা এই হাউ অফেন কোথায় ইউজ করব, সরি হাউ মেনি কোথায় ইউজ করব, হাউ মাচ কোথায় ইউজ করব, হাউ লং কোথায়, এটা আমরা দেখতে থাকবো, রাইট? সো ওকে, আমরা তাহলে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা আমাদের কমেন্টস, এটা আমাদের যেহেতু রেকর্ডেড আছে, আপনারা পরে এটাকে লিখে নিতে পারবেন।
সো চলেন আমরা তাহলে একটু দেখে নিই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যেটা বলছিলাম হাউ মেনি, হাউ মাচ, হাউ লং। মনে রাখবেন হাউ মেনিটা কোথায় হয় আর হাউ মাচটা কোথায় হয়, পার্থক্যটা কি আমি আপনাদেরকে বলি। হাউ মাচ এবং হাউ মেনি, সো এই দুটোর পার্থক্যটা যে রকম ভাবে হয়, হাউ মেনি এবং হাউ মাচ। হাউ মেনি হয় হচ্ছে কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কাউন্টেবল। আর হাউ মাচ কখন হয়? আনকাউন্টেবল, যেগুলো কাউন্ট করা বা গণনা করা যায় না। ফর এক্সাম্পল, আপনি কোথায় কাউন্টেবল কোথায় আনকাউন্টেবল আমি আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে ধরেন আপনি কথার কথা অয়েল বা আপনি ওয়াটার, এগুলোকে কি গণা যায়? এগুলো হচ্ছে পরিমাপ করা যায় যে একটা কোয়ান্টিটি কিভাবে লিটার বা এরকম করে কিছু, কিন্তু গণা যাবে না। একটা পানি, দুইটা পানি, তিনটা তেল, এরকম তো বলা যাবে না। এটা যদি বটল হয়, বটল অফ ওয়াটার, দেন এটাকে কাউন্ট করা যায়, কারণ তখন আপনি পানিটাকে কাউন্ট করছেন, আপনি বটলটাকে কাউন্ট করছেন, রাইট? আনকাউন্টেবল জিনিসগুলো কি কি? ফর এক্সাম্পল, আপনি বলেন বার্ড, এখন বার্ড বা বার্ডস, আপনি বলেন আমার 3টা পাখি আছে, গণা যায়। আমার 3টা বিড়াল আছে, গণা যায়, রাইট? অথবা আপনি বলেন আমার 3টা ছাগল আছে, রাইট? গণা যায়। ছাগল কিন্তু খুবই ভালো, আপনারা কিন্তু ছাগল নিজেদের সাথে রাখতে পারেন কুরবানি ঈদের সময় 2-3 দিন, রাইট? ওকে ফাইন। তো সামনে কুরবানি ঈদ। সো তাহলে আমরা যেটা বলছিলাম যে হাউ মেনি কোথায় হচ্ছে যখন আমি কাউন্টেবল, যে জিনিসগুলো আমি গুনতে পারছি। ফর এক্সাম্পল, আপনি বললেন আপনি কাউকে বললেন, এবং আরো কিছু কিছু আমাদের আনকমন, যেগুলো সম্বন্ধে আমাদের ওইভাবে ধারণা থাকে না, সেরকম কিছু কিছু আছে, এগুলো তো আমরা নরমালি বুঝতে পারি। যেমন মানি, মানিটাকে আমরা জানি গণা যায়, কিন্তু মানিকে আনকাউন্টেবল ধরা হয়। মানিটাকে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়, তার মানে আপনি হাউ মেনি মানি বললে ভুল হয়ে যাবে। কি বলতে হবে? মাই ডিয়ার্স, হাউ মাচ মানি, রাইট? তারপর আরো কিছু আনকাউন্টেবল ওয়ার্ডকে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। ফার্নিচারকে আনকাউন্টেবল করে ধরা হয়। ফার্নিচার, এটা অনেকগুলো আছে, ওরা ওদের মতো করে এগুলোকে আগে থেকে সবকিছু আনকাউন্টেবল করে দিয়েছে। মানি, অয়েল, ওয়াটার, রাইট? যেমন রাইসটাও তো আনকাউন্টেবল। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি লকডাউনে ছিলাম, এখন 1 কেজি চাল গোনা আমার কাছে কোনো ব্যাপার না, কেন? কারণ আমার প্রচুর সময় আছে। দ্যাটস অ্যানাদার থিং মাই ডিয়ার, রাইট? এটা তো সবার ক্ষেত্রে না, রাইট? নরমালি তো আমরা নিজেই একটা পরিমাপ করতে পারি না, ইট টেকস হিউজ টাইম, রাইট? তাহলে আমি যদি বলি এই জিনিসগুলোর ক্ষেত্রে, তার মানে এই ওয়ার্ড, মানি, ফার্নিচার, রাইস, ওয়াটার, অয়েল, এগুলোর ক্ষেত্রে আমরা কি হবে? হাউ মাচ হবে। আর হাউ মেনি কখন হচ্ছে? যখন যে কোনো কিছু গণা যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আপনাদের কয়টা ক্লাস হয়ে গেছে, কয়টা ক্লাস হয়ে গেছে, তাহলে আপনি কয়টা ক্লাস হয়ে গেছে এটা যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন হাউ মাচ ক্লাসেস হ্যাভ ইউ ডান, ভুল হয়ে যাবে। আপনি হাউ মাচ বলতে পারবেন না, আপনি কি বলতে হবে? হাউ মেনি ক্লাসেস। হাউ মেনি ক্লাসেস, হাউ মেনি ক্লাসেস, আপনি কয়টি ক্লাস, আপনি কয়টি ক্লাস জয়েন করেছেন, হাউ মেনি ক্লাসেস। দেখেন, জয়েন না বলে যে জয়েন্টটার ভিতরে যেহেতু একটা জয়েন্ট ছিল, হাউ মেনি ক্লাসেস ইউ জয়েন্ট, এই জয়েন্টটা যেহেতু ছিল, এইটার ভিতরে একটা লুকানো কি আছে? ডিড আছে, তাই না? আমরা একটু আগে বলেছিলাম ওই ডিডটাকে বাইরে নিয়ে আসতে হবে, রাইট? বাইরে নিয়ে আসলে কিন্তু পরে এটা ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু আর ইডি থাকবে না। আমি কি বুঝতে পেরেছি? আমরা কি নিজেরা নিজেরা বুঝতে পেরেছি যে হাউ মেনি ক্লাস, সরি ক্লাসেস, হাউ মেনি ক্লাসেস ডিড, এরপর তো আপনার মানে হাউ মেনি ক্লাসেস ডিড ইউ জয়েন, আপনি কয়টা ক্লাস জয়েন করেছিলেন। আপনি তখন দেখেন এখানে ডিড দিয়ে যখন কোশ্চেন আছে, আপনার উত্তর দিতে হবে পাস্টে। ডিড দিয়ে যখন আছে, উত্তর কিসে দিতে হবে মাই ডিয়ার্স? উত্তর দিতে হবে পাস্টে। তাহলে সেক্ষেত্রে হবে হাউ মেনি ক্লাসেস ডিড ইউ জয়েন, আপনি বলেন আমার সাথে I joined 5 classes. আপনি বলেন, আমি যদি বলি হাউ মেনি ক্লাসেস ডিড ইউ জয়েন উইথ লিয়াকত স্যার, সো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে দিচ্ছি, আপনার উত্তরটা ইংলিশেই দেবেন। I'm asking you that how many classes did you join with me? How many classes did you join with me? আপনি উত্তরটা কি দিবেন? I joined, কেন ডিড দিয়ে আছে, ডিড দিয়ে থাকলে কি হবে? পাস্টে হবে, ইডি যুক্ত হবে। I joined এত ক্লাসেস উইথ ইউ। আমি একটু কমেন্ট সেকশনে এখনই দেখতে চাই যে কারা কারা কতগুলো ক্লাস জয়েন করেছেন। How many classes did you join with me? I'm asking simply to you that how many classes did you join with me? How many classes did you join with me?
আমি দেখতে চাই আনসার। আপনারা একদম পুরো ইংলিশে লিখবেন, কেউ বলবেন না 6 5 2 এগুলো বলা যাবে না। যেমন এই যে অলরেডি শাহাদাত হোসেন মজুমদার লিখেছে আই জয়েন্ট 8 ক্লাসেস, গ্রেট। স্মৃতি লিটন বলেছে আই জয়েন্ট 4 ক্লাসেস, ওকে। আপনি বলবেন আই জয়েন্ট 4 ক্লাসেস উইথ ইউ, because I said that how many classes did you join with me, right? So আপনি তখন with you টা যোগ করে দিতে হবে, right? মাসুম মোর্শেদ বলেছেন, মাসুদ মোর্শেদ I have joined 5 classes। আচ্ছা, নরমালি আমি যদি বলতাম how many classes have you joined, তখন আপনি বলতে পারতেন মোর্শেদ সাহেব যে I have joined। কিন্তু আপনি যদি বলা হয় how many classes did you join with me, তখন কিন্তু I joined বলতে হবে মাসুদ সাহেব, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। So Rajani Akhtar বলেছে I joined 4 classes, right? Okay, how many classes did you join? আচ্ছা স্যার I আচ্ছা কি যে বলেছেন আমি বুঝতে পারিনি। আচ্ছা এখন অনেকে 4 ক্লাসেস জয়েন করেছে, I joined 2 classes, I joined, ওকে। মিতা খন্দকার খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন I joined all classes। ওকে ফাইন। জিয়াউর রহমান 3 classes, I joined something classes with you। এটা খুব অদ্ভুত হয়েছে, সামথিং ক্লাস হবে না, আপনি বলেন যেটা হয়তো কিছু অংশ জয়েন করেছেন, আই জয়েন্ট সাম ক্লাসেস উইথ ইউ, আমি কিছু ক্লাস, আপনি স্পেসিফিক ভাবে মনে নাই, রাইট? সো এখানে এখানে সালাউদ্দিন বলেছেন আই জয়েন্ট 6 ক্লাস, 6 ক্লাস হবে না সালাউদ্দিন, 6 ক্লাসেস হবে। নুসরাত বলেছে আই জয়েন 27 ক্লাসেস। হাই হাই, তো বিশাল ব্যাপার। হ্যাঁ নুসরাতকে আমি চিনি, she attended so many classes, right? ওকে, রজনী 12 ক্লাসেস। আচ্ছা, এটা মনে হয় এখন আমরা একরকম মজা করেই দেখছি, বিভিন্ন জন বিভিন্ন ক্লাস দিয়ে ট্রাই করছেন। স্যার ইনফরমেশনের জন্য মাছ হবে না মেনি হবে? আচ্ছা জেন্টলম্যান, ভালো একটা কথা বলেছেন, ইনফরমেশন ডেফিনেটলি মাছে চলে যাবে, কারণ ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন। তাহলে হাউ মাচ ইনফরমেশন ডু ইউ হ্যাভ, আমি যদি বলি আপনার কতটুকু ইনফরমেশন আছে, তখন আপনি কি বলবেন? How much information? How much information? Information. Okay, fine. How much information? How much information do you have? আপনার কাছে কতটুকু তথ্য আছে? আপনি উত্তর কি দিবেন? I have huge information. I have huge information about it. সংক্ষেপে দিলাম info। তাহলে আপনি কি বলবেন? How much information do you have? Right? তারপর আপনি যদি বলেন how much money do you need? তোমার কত টাকা দরকার? How much money do you need? কি বলবেন? How much money? How much money do you need? কি বলবেন? How much money do you need? How much money do you need? তাহলে আমি যদি বলি আপনার কত টাকা আছে? How much money do you have? How much money do you have? ঠিক আছে? So how much money do you have? Right? Okay, fine. So তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল ladies and gentlemen. So we got to know that এই কোশ্চেনটাকে how much এবং how many কিভাবে করব। চলেন আরো দুটো করে एग्जांपल আমরা দেই যাতে আরো বেশি ক্লিয়ার হয়। তাহলে আমি যদি বলি এই গ্লাসে কতটুকু পানি আছে, তাহলে কি how many হবে না how much হবে? How much water is in this glass? অথবা how much water, আমি যদি বলি এই পুকুরে কতটুকু পানি আছে, how much water in the pond? How much water? আচ্ছা আমি আপনাকে বলি আপনি প্রতিদিন কতটুকু পানি খান, এটা একটা বড় ব্যাপার। সায়েন্স বলছে যে একটা মানুষ যদি একদম মোটামুটি ভাবে সুস্থভাবে বেঁচে থাকতে চায়, তাহলে ন্যূনতম তার বডিতে 2.7 লিটার পানি তার প্রতিদিন প্রয়োজন, রাইট? প্রতিদিন 155 গ্রাম শাকসবজি ফলমূলে এরকম একটা চার্ট রয়েছে, এগুলো প্রয়োজন, রাইট? সো সেক্ষেত্রে লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাদেরকে বলবো যে প্রতিদিন পানি বেশি করে খাওয়ার জন্য, যে নরমালি আপনি আরো ভালোভাবে সুস্থ থাকতে চান, তাহলে সেক্ষেত্রে 6 থেকে 7 লিটার বা 5 লিটার অ্যাটলিস্ট খাওয়া খুবই ভালো। তাহলে আমি যদি বলি হাউ মাচ ওয়াটার, আপনি প্রতিদিন কতটুকু পানি খান? হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক? উচ্চারণ করেন ড্রিঙ্ক। হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরি ডে? প্রতিদিন আমরা কতটুকু, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এভরি ডে? আপনি প্রতিদিন কতটুকু পানি খান? আপনি বলবেন আই ড্রিঙ্ক
around অথবা almost 6 liters every day, right? আচ্ছা, আপনারা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি। আমি জানি আপনাদের মাঝে অনেকেরই হয়তো বা এটা নিয়ে খুব সমস্যা হতে পারে। এই every day, do you know what is the difference between every day and every day? আমরা কিন্তু অনেক সময় লিখতে ধরে ভুল করি, আমরা কিন্তু এভরিডে সবসময় এভাবেই লিখি। দুটার মধ্যে দুটো এক জিনিস না ভাই, একটু পার্থক্য আছে। এভরিডে আর ডেইলির মধ্যেও পার্থক্য আছে, দুটাই মানেই প্রতিদিন, কিন্তু পার্থক্য আছে, ইউজে আলাদা। তাহলে এভরিডে এবং এভরিডে এবং এভরি, এই দুটার মধ্যে পার্থক্য কি? এভরিডে এবং এভরিডে মানে প্রতিদিন, আর এভরিডেও মানে প্রতিদিন, তবে এইটার সাথে অন্য কিছু থাকবে, এটার সাথে প্লাস কিছু থাকবে, প্লাস সামথিং, কিছু একটা থাকবে সাথে। তার মানে আমি যদি বলি এটা হচ্ছে আমার প্রতিদিনের মানে দৈনন্দিন কাজ, আমি তাই কি বলবো? ইট ইজ মাই এভরিডে ওয়ার্ক বা ডেইলি ওয়ার্ক, যাই বলেন, এভরিডে ওয়ার্ক, এটা আমার প্রতিদিনের কাজ। ইট ইজ মাই ডেইলি, ইট ইজ মাই এভরিডে হাউসহোল্ড অ্যাক্টিভিটি, ইট ইজ মাই এভরিডে হাউসহোল্ড অ্যাক্টিভিটি, তাই না? তাহলে ইট ইজ মাই এভরিডে ওয়ার্ক এটা বললেন। আর আপনি যদি বলেন আমি প্রতিদিন করি, আই ওয়ার্ক, আর আপনি বলেন আমি প্রতিদিন জিমে যাই, আই গো টু জিম এভরি ডে, তখন এই যে একসাথে না হয় আলাদা, একসাথে না হয় কি হবে? এরকম আলাদা হবে। আই গো টু জিম এভরি ডে, রাইট? আশা করি আপনাদের মাঝে এই পার্থক্যটা ক্লিয়ার হয়েছে, যে যদি আমরা প্রতিদিন বুঝাই, যেমন আমি প্রতিদিন সেশনে, আপনারা প্রতিদিন আমার সাথে জয়েন করেন, ইউ অ্যাটেন্ড দ্য সেশন এভরি ডে, ইউ অ্যাটেন্ড দ্য সেশন এভরি ডে, রাইট? তখন হবে এই এভরি ডে আলাদা আলাদা, রাইট? আর যখন আপনি বলেন যে জয়েনিং ইন মাই সেশন ইজ ইওর এভরিডে অ্যাক্টিভিটি, তখন হবে এই এভরিডে, রাইট? আশা করি আপনাদের কাছে পার্থক্যটা ক্লিয়ার। যাদের কাছে পার্থক্যটা ক্লিয়ার তারা একটু আমাকে জানাবেন, ইয়েস স্যার ইটস ক্লিয়ার। আচ্ছা ফাইন, এখন আমরা হাউ মাচ এর পর আমরা একটু হাউ মেনি একটু জানার চেষ্টা করব। ওকে ফাইন, হাউ মাচ এবং হাউ মেনি। তো আমরা হাউ মেনি যদি বলতে চাই, তাহলে আমি এই কথা বলি, এই জিনিসটা, এই ওয়াটারকে আমি দেখেন কিভাবে মেনি করে ফেলতে পারি, এই ওয়াটারটাকে আমি কিভাবে মেনি করে ফেলতে পারি। আমি যদি বলি কয় বোতল পানি আপনি দিনে খান, কয় বোতল পানি, how many bottles of water, how many bottles of water do you drink, every day, how much bottles of water do you drink every day? আপনি প্রতিদিন কয় বোতল পানি খান? দেখেছেন আপনি কিন্তু এই যে বোতলটা, বিকজ নাউন আমরা বলেছি প্রিপজিশন আগেরটা সাবজেক্ট, তার মানে আমরা এই যে বটলস তো আমরা বলতে পারি, আমরা ওয়াটার বলতে পারি না, বাট when it is in the shape of bottle, দ্যাট ইজ বোতলের ভিতরে যখন থাকে তখন তো আমরা বোতলটা বলতে পারি, রাইট? সো তাহলে এই ওয়াটারের ক্ষেত্রে আপনি যদি এটাকে কাউন্টেবল করে ফেলতে চান, এটাকে অন্য কিছুতে রাখতে হবে, ওয়াইলটাকে কাউন্ট করতে চাইলে এটাকে অন্য কিছুতে রাখতে হবে। ফার্নিচারকে যদি আপনি কাউন্ট করতেছেন, আপনি বলেন যে হাউ মেনি ট্রাকস অফ ফার্নিচার ডু ইউ হ্যাভ, কয় ট্রাক ফার্নিচার আপনার আছে। এই ট্রাক দিয়ে মানে যেগুলি আনকাউন্টেবল সেগুলোর সাথে কোনো কিছুর ভিতর যুক্ত করে তারপরে এগুলোকে বক্স করে করে বলতে হয়, রাইট? সো আশা করি আপনাদের হাউ মাচ কোথায় হবে এবং হাউ মেনি কোথায় হবে, আই থিংক লেডিস এন্ড জেন্টলম্যান এটা আপনাদের কাছে ক্লিয়ার। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা এটা ভালোভাবে বুঝে থাকেন এবং আরো বারংবার প্র্যাকটিস করতে চান, অনেকে আমরা ভুলে যাই, তাদেরকে বলবো যে আপনারা আমার এই সেশনটাকে সিম্পলি নিজেকে ইনবক্স করে রাখবেন। আপনি যখন শেয়ার অপশনে যে ক্লিক করবেন সেন্ড ইন মেসেঞ্জার, তখন আপনি অন্যদেরকে যেমন ফ্রেন্ডদেরকে পাঠান, ঠিক তেমনি ভাবে আপনি নিজের নামটা টাইপ করলে দেখবেন যে নিজেকেও সেন্ড করা যায়। আমি ব্যক্তিগতভাবে সবথেকে বেশি চ্যাটিং করি আমার নিজের সাথে, রাইট? আই সেন্ড আ লট টু মি, বিকজ আমার অনেক সময় অনেক কিছু মনে হয়, আমি লাইফ ফিলোসফিস নিয়ে লিখি, বিভিন্ন মানুষের বিভিন্ন টাইপ যে কি নিয়ে বিভিন্ন লেখালেখি আমি করি, যেগুলো আমি নিজেকে লিখে রাখি, পরবর্তীতে আমি এগুলো আবার আপডেট করি, রাইট? সো আমি দেখতে পাচ্ছি মাসুদ মোর্শেদ অলরেডি বলেছেন হাউ মেনি বটলস অফ ওয়াটার ডু ইউ বাই, তার মানে আপনি কয় বোতল পানি কিনেন। আর যদি এখানে আপনি খালি বলেন যে কত বোতল পানি কিনেছিলেন, তখন কিন্তু দুই জায়গায় কি হবে? ডিড হবে, রাইট? কত বোতল পানি কিনেছিলেন,
কত বোতল পানি প্রতিদিন খেয়েছেন, তখন আমরা প্রতিদিনটা হওয়া মুশকিল। হ্যাঁ, সো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল। আমরা যারা যারা বুঝতে পেরেছি তারা তারা এই অংশটাকে লিখে দিলে আমরা মোটামুটি বুঝবো যে আপনারা বুঝে ফেলেছেন। চলেন এখন আমরা হাউ লং হাউ ফর এই জিনিসটা বুঝি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি, আপনারা এটা সিম্পলি নিজেদেরকে বের করে দেখতে পাবেন। ওকে ফাইন। এর মাঝখানে আমি হাউ লং এবং হাউ ফর, রাইট? হাউ লং, হংকং হয়ে যাচ্ছিল এটা। হাউ লং, আচ্ছা, হাউ লং জিনিসটা মানে হচ্ছে কত লম্বা, রাইট? হাউ লং মানে কত লম্বা, আর হাউ ফার মানে হচ্ছে কত দূরে, কত দূর, দূর বা দূরে, হ্যাঁ। সো হাউ ফার মানে কত দূরে বা কত দূর, আর হাউ লং মানে হচ্ছে কত লম্বা, হ্যাঁ। যারা লিখে নিতে চান তারা লিখে নিতে পারেন, আর যারা চিন্তা করছেন যে না পরবর্তীতে আমি সেশনটাকে দেখে আরেকবার রিভাইজ দিতে লিখে নিব, দ্যাটস অলসো ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বেশ কিছু তথ্য দেই, সেটা হচ্ছে যে আমাদের নরমালি আপনাদের গত কয়েকদিন ধরে যারা আমার সাথে সেশন জয়েন করছেন, and I congratulate all of you, আপনাদের সবাইকে কংগ্রাচুলেট করি যে আপনারা নিয়মিত সেশনটা দেখছেন এবং নিজেদের স্কিল ডেভেলপ করছেন। এত সুযোগ থাকার পরেও বাংলাদেশের অনেক তরুণ সমাজের অনেক ছেলেমেয়েরা কিন্তু তাদের এই ডেভেলপমেন্ট গুলো করছে না, and you are doing so congratulations for that. And I would like to tell you one thing, যে আগামীকাল আপনারা রাইটিং এর গত কয়েকদিন ধরে আমার কাছে প্রচুর নক এসেছে, স্যার রাইটিং। সো আপনারা জানেন যে আমাদের রাইটিং কোর্স যেটা রয়েছে সেটাকে অলরেডি আমরা স্পেশাল রাইটিং এ কনভার্ট করে ফেলেছি। অনেক কিছু টেকনিক্স এন্ড মেথডস নতুন যোগ করা হয়েছে। অ্যাজ আই এম সার্টিফাইড এনএলপি এক্সপার্ট, আমি যেহেতু নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর উপর আমার স্পেশালাইজেশন, সো আরো কত দারুণ ভাবে আপনার মাথায় যেকোনো কিছু রাইটিংটা ঢুকে যাবে এবং আরো কত নাইসলি আপনি রাইটিংটাকে শিখতে পারবেন। এট দ্য সেম টাইম আপনার মেথড এবং টেকনিক্স অ্যাপ্লাই এর কিছু বিষয় আছে, যেহেতু আই স্টাডি ইন ডিপার্টমেন্ট অফ ইংলিশ and I had the major in linguistics and I had the specialization in ELT, English language teaching, right? So এটার উপর আমার স্পেশালাইজেশন আছে। সো ladies and gentlemen, তার মানে কত নাইসলি আমরা রাইটিংটাকে আমাদের মাথায় ঢুকতে পারি সেটার উপর করে আলাদাভাবে প্রোগ্রাম করে এটাকে ডিজাইন করা হয়েছে। সো এই রাইটিং কোর্সটাকে করলে আপনার টোটাল ফাউন্ডেশনের যে প্রবলেম আছে সিম্পলি আপনি লিফটেড হয়ে যাবেন। আপনার কন্ডিশন যাই থাকুক না কেন, আপনার লেভেল কি আছে না আছে এরকম ব্যাপারই না, জাস্ট সিম্পলি। তো এটা কতটুকু নাইস হবে, কতটুকু ইফেক্টিভ হবে, এর আগে আপনারা লাস্ট কিছু ক্লাসে যারা আমার সাথে সেশন জয়েন করেছেন দে হ্যাভ অলরেডি গট টু নো অ্যাবাউট দ্যাট। বাট আগামীকাল রাত 8টায় একটা লাইভ সেশন আছে। কয়টায়? আগামীকাল রাত 8টায় একটা লাইভ সেশন, আমার সাথে একটা লাইভ ক্লাস আপনারা পাবেন আগামীকাল রাত 8টায়। কখন? আচ্ছা, আগামীকাল রাত 8টায় লাইভ সেশন। ঠিক এই সেশনগুলো যেরকম আপনারা লাইভ পান, তো ঠিক তেমনি ভাবে আগামীকালও এই লাইভ সেশনটা এখানেই পাবেন। শুধু রাত 8টার দিকে আজকে যেভাবে এসে জয়েন করেছেন ঠিক তেমনি ভাবে রাত 8টার দিকে আসবেন লাইভ সেশন। সরাসরি আপনাদেরকে আমি পার্থক্য দেখাবো যে আমি কনফিউশন নিয়ে খুব বেশি কথা বলি, কারণ আমাদের কথা বলতে গিয়ে মেইন সমস্যাটা হয় হচ্ছে আমাদের কনফিউশন, যে আমরা খুব কনফিউজ থাকি যে দ্যাট হোয়াট টু ইউজ এন্ড হোয়াট নট টু ইউজ, রাইট? কিভাবে বলতে হবে এটা নিয়ে খুব ঝামেলা থাকে। সো আমি যেটা জানলাম, আমি যেটা বলবো আপনাদেরকে যে এই স্পেশাল রাইটিং এর একটা ক্লাস করে দেখবেন যে ওয়াই ইট ইজ স্পেশাল, এবং আপনার আগামীকাল ক্লাস করার পরে আপনি নরমালি সিদ্ধান্তে যেতে পারবেন শুড ইউ ইনভেস্ট ইউর টাইম টু ডেভেলপ ইউর স্কিলস অর নট। সো আগামীকাল রাত 8টার দিকে আপনাদের দেখা হবে, সেটা তো আপনাদের কাছে তথ্য দিয়েই রাখলাম, এবং আপনাদের কাছে আরেকটা তথ্য দেই, এই বাক্যটিতে যাওয়ার পর আমরা একটানা আবার চলতে থাকবো। তার আগে বলে ফেলি, সেটা হচ্ছে যে স্পোকেন ক্লাসে আমাদের অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে, ভর্তি সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নরমালি আমরা দেখলেন তো আজকে কত দারুণ ভাবে আমরা বেশ কিছু কোশ্চেন আমরা আজকে শেখার চেষ্টা করলাম, রাইট? সো এইভাবে অনেক কোশ্চেন, অনেক উত্তর, অনেক স্পিকিং, অনেক ডিসকাশন, প্রতিদিন গ্রুপ প্র্যাকটিস থাকবে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো বেশ কিছু ফ্যাসিলিটি আপনাদের গ্রুপ মডারেটর আমি করে দিব, সেখানে আপনাদের কাছ থেকে কথা বের করে নেওয়া। আপনার ইংলিশ স্পিকিং এর অবস্থা যাই হোক না কেন, আপনি যদি জাস্ট সুন্দরভাবে আমার ডিরেকশন মতো 1 মাস থেকে 1 মাস 5 দিন 7 দিনের মতো, মানে পুরো 16টা ক্লাস যদি আপনি একদম নিয়ম করে আমার কথা মেনে চলেন, আপনার স্পিকিং অনেক চেঞ্জ হয়ে যাবে। বাট কেউ যদি বলে আপনি একদম ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, আই গ্যারান্টি ইটস রং। কারণ আপনার অবস্থান উপরে আপনি বেস করছে যে আপনি আগামী 1 মাসে বা 1.5 মাসে আপনি কতখানি ডেভেলপ করতে পারছেন, বাট আপনার লেভেল অনেক পাল্টে যাবে। আপনি যে লেভেলে থাকেন না কেন অনেক পাল্টে যাবে।
কিছুই বলতে পারছেন না সেখান থেকে আপনি অনেক কিছু বলতে পারবেন। আর যদি মোটামুটি ভাবে সাহসটা ভালো থাকে তাহলে আরো ভালো করবেন। আর আপনার অবস্থা তো ভালো করা যাবেই, রাইট? সো আপনি এই স্পোকেন যদি এখনো জয়েন করার সুযোগ আছে, আজকে রাত 9:30 থেকে ক্লাস, যদিও বা আজকে অ্যাডমিশন ছাড়া আপনারা অ্যাডমিশন ছাড়া আপনারা জয়েন করতে পারবেন না। বাট স্টিল অপশন আছে যে আপনাদের এখনো অ্যাডমিশন নিয়ে শেষ মুহূর্তে জয়েন করে ফেলা। সো এটার প্রসেস আমি শেষের দিকে বলে দেব। চলেন আগে আমরা একটু কিছু পড়াশোনাতে যাই, রাইট? ওকে, সো আমরা যেটা বলছিলাম, হাউ লংটা কখন হবে, যখন কোনো কিছু কত লম্বা, কত লম্বা। তা আপনি যদি বলেন কথার কথা একটা লম্বা কোনো কিছু যদি হয়, ফর এক্সাম্পল আমি বললাম যে এই কলমটা, এটা কলম না, এটা হচ্ছে লাঠি। তা আমি যদি বলি এই লাঠিটা কত লম্বা, এই লাঠিটা কত লম্বা, সো তাহলে আপনি কি বলবেন, হাউ লং ইজ দিস লাঠি, হাউ লং ইজ দিস স্টিক, এই স্টিকটা কত লম্বা। আপনি বলেন ইট ইজ 6 ফিট। অনেকে কি করেন 6 ফিট বলে ফেলেন, রাইট? আসলে ফুট থেকে কিন্তু ফুট হচ্ছে সিঙ্গুলার, ফুট থেকে ফিট, টুথ হচ্ছে সিঙ্গুলার একটা, টুথ থেকে কি হয় টিথ, ঠিক আছে? সো তেমনি ফুট থেকে হয় ফিট। সো 6 ফিটস লিখলে এটা ভুল হয়ে যাবে লেডিস এন্ড জেন্টলম্যান। তাহলে সেক্ষেত্রে কি বলবে, ইট ইজ 6 ফিট, ইট ইজ 6 ফিট, রাইট? সো হাউ লং, তাহলে আমি যদি বলি এই মাউন্টেনটা বা এই মাউন্টেনটা কত লম্বা, আপনি কি বলবেন, হাউ লং ইজ দিস মাউন্টেন, এই পাহাড়টা কত লম্বা, রাইট? আপনি বলবেন ইট ইজ, আপনি তারপর বললেন ফর এক্সাম্পল ইট ইজ 10,000, আমি এখানে জায়গা নাম্বার করে 10 কে লিখলাম, it is 10,000 feet, it is 10,000 feet. How long is this, how long is this mountain, এই পাহাড়টা কতখানি, কতটা লম্বা, রাইট? তাহলে আমরা এটাকে বুঝতে পারলাম, তাই না? এটা আমাদের কাছে ক্লিয়ার, is it all right, how long is this mountain, আপনি বলেন it is 10k feet, রাইট? বা 10,000 feet, 10k লিখবেন না ডেফিনেটলি। তাহলে হাউ লং দিয়ে আমরা কোনো কিছু বুঝবো কত লম্বা। ফর এক্সাম্পল এটা যে কোনো কিছু হতে পারে, আপনি কোনো কিছু কিনে নিয়ে আসলেন, তাহলে সেক্ষেত্রে কতটুকু লম্বা, কতটুকু হাইট, ঠিক আছে? এই হাইটটাকে বোঝানো, আপনি বলতে পারেন তোমার ভাই কতখানি লম্বা, হাউ লং ইজ ইওর ব্রাদার, আপনি বলতে পারেন। এটাকে হাউ লং এক্ষেত্রে ইউজ করাটা ভালো হয় না, আপনি সেক্ষেত্রে বলা যায় হোয়াট ইজ ইওর হাইট, হোয়াট ইজ দ্য হাইট অফ ইওর ব্রাদার, রাইট? এক্ষেত্রে এটা ইউজ করা হয়। সো হাউ লং মানে হচ্ছে কত লম্বা, রাইট? ওকে, তারপর ওকে, আমি যদি বলে যে হাউ লং, আমরা এরপর হাউ ফারটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে হাউ ফারটা দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব, হাউ ফারটা দিয়ে আমরা কোশ্চেন করব কত দূরে। এটা আমাদের খুবই বহুল প্রচলিত একটা ব্যাপার। আমি যদি বলি আপনি কত দূরে বসবাস করেন, হাউ ফার, হাউ ফার ডু ইউ স্টে, দেখেন দুটো বাইরে চলে এসেছে, হাউ ফার ডু ইউ স্টে, আপনি কত দূরে থাকেন। আপনি বলেন I stay, আপনি উত্তরটা কিভাবে দেবেন, I stay at 5 minutes, I stay at 5 minutes walking distance from here। আমাদের অনেক সময় বলা হয়, আমরা কথাবার্তা বলতে গেলে সেক্ষেত্রে এভাবে বলতে পারি, হাউ ফার ডু ইউ স্টে, তুমি কত দূরে বসবাস করো, ও আই স্টে এট 5 minutes ওয়াকিং ডিসটেন্স ফ্রম হিয়ার, এখান থেকে মাত্র 5 মিনিট একটা হাঁটা দূরত্বে আমি থাকি। আই স্টে এট 5 minutes, আমার সাথে বলেন আই স্টে এট 5 minutes ওয়াকিং ডিসটেন্স ফ্রম হিয়ার, আমার সাথে বলেন আই স্টে। আমি আপনাকে জিজ্ঞাসা করি হাউ ফার ডু ইউ স্টে মাই ডিয়ার্স, রাইট? হাউ ফার ডু ইউ স্টে ফ্রম ঢাকা, আপনি ঢাকা থেকে কত দূরে বসবাস করেন, আপনি বলবেন আই স্টে এট 2200 কিলোমিটারস, বাস 200 কিলোমিটারস ফ্রম এত। আপনি কি বলতে পারেন, আই স্টে এট 200 kilometers
200 kilometers. I stay 200 kilometers away. I stay 200 kilometers away from ঢাকা। আমি ঢাকা থেকে কি করি? ঢাকা থেকে 200 kilometers away তে থাকি। I stay 200 kilometers away from ঢাকা। So is it all right? আমরা কি তাহলে বুঝতে পেরেছি মোটামুটি আমাদের এই অংশটা, রাইট? So আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম I stay 200 kilometers away from ঢাকা। আমি ঢাকা থেকে 200 কিলোমিটার দূরে থাকি, রাইট? তাহলে আপনি 5 minutes ওয়াকিং ডিসটেন্স সবকিছু বললেন। এখন আমি যদি বলি আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে আপনার বাসাটা কত দূরে, আপনি এই বাসাটা আপনার বাসাটা কত দূরে, রাইট? আপনার বাসাটা হচ্ছে নেক্সট গলিতে, কিন্তু আপনাকে একজন জিজ্ঞাসা করলো আপনার বাসাটা কত দূরে, তখন আপনি কি বলবেন? কোশ্চেনটা কি বলবেন? হাউ ফার ইজ ইওর রেসিডেন্স? কি বলবেন? হাউ ফার ইজ ইওর, আপনি হাউ ফার ইজ ইওর হোম বলতে পারেন, ইজ ইওর রেসিডেন্স বলতে পারেন, হাউ ফার ইজ ইওর রেসিডেন্স। বাট আমি বলবো আপনাদেরকে আপনারা আজকে থেকে নতুন কিছু বলবেন। আপনারা আজকে থেকে নতুন কিছু বলবেন। কেন? কারণ ব্যাপার হচ্ছে আপনি লাইভ ক্লাস করে যদি আপনাদের সেলফ ডেভেলপমেন্টটা আরো একটু আপগ্রেড না হয় কিভাবে হবে? আপনি সেক্ষেত্রে বলবেন হাউ ফার ইজ ইওর রেসিডেন্স না বলে আপনি বলবেন হাউ ফার ইজ ইওর প্লেস। এই প্লেস মানেও বাসা বোঝায়। আপনি বলেন, আমি অনেক সময় ইনভাইট করি, প্লিজ কাম টু মাই প্লেস, দয়া করে আমার বাসায় আসো, প্লিজ কাম টু মাই প্লেস, রাইট? সো হাউ ফার ইজ ইওর প্লেস, আপনি বলবেন, আপনি উত্তর দিতে পারেন you will find my place, আপনি আমার বাসা খুঁজে পাবেন just after 2 lanes, লেন থেকে হয়েছে লেন্স, রাইট? লেন মানে কি? গলি। লেন মানে কি? গলি। তাহলে আপনি কি বলবেন যে এই 2 গলি পরেই আমার বাসাটা। এটা আমাদের কিন্তু খুব বলার দরকার হয়, রাইট? এখন 2 গলির জায়গায় 3 গলি হলে আপনি তো বুঝতে পারছেন কি বলতে হবে। তাহলে কি বলি? ইউ উইল ফাইন্ড মাই প্লেস জাস্ট আফটার 2 lanes, আপনি আমার মাত্র 2 গলি পরে আমার বাসাটা আপনি খুঁজে পাবেন। সো ইউ উইল ফাইন্ড মাই প্লেস জাস্ট আফটার 2 lanes, ঠিক 2 গলি পরে আপনি আমার বাসাটা পাবেন, রাইট? সো তাহলে আমি কি বলবো যে ইউ উইল ফাইন্ড মাই প্লেস জাস্ট আফটার 2 lanes, আপনি জাস্ট 2 লেন পরে আমার বাসাটা খুঁজে পাবেন। সো আমরা কি এই কোশ্চেনটাকে আমরা বুঝতে পারলাম? হাউ ফার ইজ ইওর প্লেস, আপনি বলবেন ইউ উইল ফাইন্ড মাই প্লেস জাস্ট আফটার 2 lanes, আপনি জাস্ট 2 গলি পরে আমার বাসাটা খুঁজে পাবেন। এখন দেখি তাহলে কি আমরা হাউ ফার ইজ ইওর হোম বলবো নাকি হাউ ফার ইজ ইওর প্লেস বলবো? ডেফিনেটলি হাউ ফার ইজ ইওর প্লেস, আপনার বাসাটা কত দূরে এটা বলবো। কারণ কিছু কিছু স্মার্টলি বলা দরকার, কারণ কিছু কিছু বিষয় হয় কি আমাদের সেলফ আইডেন্টিটির জন্য মানুষ আমাদেরকে যাতে ভালো জানে, আমাদেরকে নলেজেবল জানে, মানুষ কখন আমাদেরকে একটু আলাদাভাবে সম্মান করে। যখন লেডিস এন্ড জেন্টলম্যান আপনার কাছে এমন কোনো কোয়ালিটি থাকে যা ওই ব্যক্তিটা জানে না কিন্তু সে জানতে চায়, তখন সে আপনাকে রেসপেক্ট করবে। ফর এক্সাম্পল, আপনি খুব ভালো ক্রিকেট খেলেন, সে ক্রিকেট খেলতে পারে না, সে আপনার ভক্ত হয়ে যাবে। আমরা কেন মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার বা একসময় জনপ্রিয় যারা ক্রিকেটার ছিল শোয়েব আখতার, তাদের কেন আমরা এত ভক্ত হতাম? কেন? তাদের শোয়েব আখতার ছিল স্পিডস্টার, সে এত জোরে বল করতে পারতো যার ফলে তার অনেক ভক্ত ছিল। এই ভক্ত কারা? যারা অত জোরে বল করতে চায়। সচিন টেন্ডুলকার, আপনি নরমালি দেখেন যে রোহিত শর্মার বেশ কিছু ক্রিস গেইলের অনেক অনেক বেশি ফ্যান আছে। কেন? ক্রিস গেইল যত জোরে মারতে চায়, এত জোরে যারা মারতে চায় তারাই তার ভক্ত। সো আপনার যদি এরকম ভক্ত বানাতে চান তাহলে আপনাকে স্কিল ডেভেলপ করে ফেলতে হবে, রাইট? সো সেক্ষেত্রে আপনাকে একটু স্মার্ট ইংলিশ বলতে হবে। স্মার্ট ইংলিশ জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে এমন কিছু আপনাকে মানুষকে বলতে হবে যা মানুষ জানে না কিন্তু জানতে চায়। যেমন আপনি এই যে চট করে আপনি বলেন ওয়্যার ইজ ইওর প্লেস অথবা হাউ ফার ইজ ইওর প্লেস, যখন আপনি এইভাবে বলবেন তখন একজন বলবে আচ্ছা প্লেস মানে আন্দাজে একটা বুঝবে এটা মনে হয় হোম বোঝাচ্ছে, কিন্তু এটা পরে আপনি বলেন আই মিন ইওর হোম। হাউ ফার ইজ ইওর প্লেস, আই মিন ইওর হোম। তখন ও আচ্ছা দেখেন কত স্মার্ট একটা ইংলিশ ইউজ করলেন, প্রপাশে বলি কিছু চমকে যাবে। ও ইট ইজ জাস্ট আফটার 2 lanes, ইট ইজ জাস্ট আফটার 2 lanes, জাস্ট 2 গলি পর, রাইট? সো এখানে অলরেডি দেখেছি নূর মোহাম্মদ লিখে ফেলেছে ইউ উইল ফাইন্ড মাই প্লেস জাস্ট আফটার 2 lanes। হ্যাঁ একদম ঠিক আছে। ওকে ফাইন। তারপর দেখা যাচ্ছে ওকে একে একে সবকিছু বলে ফেলেছেন অনেকে। ওকে ফাইন। সো তাহলে এটা একটা আমাদের কাছে গেল বিষয়টা, আমরা এটা হাউ ফার আমাদের কাছে ক্লিয়ার।
খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে, আমরা সবার শেষে শিখবো। এখানকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হাউ অফটেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটা আমরা সবার শেষে শিখবো। হাউ নাইস মানে কত সুন্দর। আমি বলতে পারি কি হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, হাউ নাইস ইজ দ্য ফ্লাওয়ার, হাউ নাইস ইজ দ্য ফ্লাওয়ার, ফুলটা কত সুন্দর, রাইট। আপনি বলেন দ্য ফ্লাওয়ার ইজ, হাউ নাইস দ্য ফ্লাওয়ার, হাউ নাইস ইজ দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কত সুন্দর। আপনি বলেন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস, আপনি কি বলবেন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। আপনি বললেন, আমরা অনেক সময় জিজ্ঞাসা করি ওকে আই পারচেজড দ্য নিউ মোবাইল ফোন, ও রিয়েলি হাউ নাইস ইজ দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটা কত নাইস। তখন আপনি নরমালি বলবেন যে ওকে এটা এত নাইস তত নাইস, রাইট। So it is very nice, it is fantastic, it is tremendous, it is outstanding, it is stunning, it is astounding, right, it is magnificent, right, it is eye-catching, right, এরকম অনেক কিছু আপনি বলবেন, it is fabulous, it is fantabulous, right, it is incredible, অনেক কিছু বলতে পারেন, right। So তাহলে how nice is the flower, আপনি এটাকে বললেন, right। তাহলে এটা একটা আমাদের কাছে গেল বিষয়। একই সাথে আমি যদি বলি কত বড়, আপনি বললেন how large is your flat, আপনার ফ্ল্যাটটা কত বড়। আপনি বললেন উত্তর দেন it is around, মানে আপনি শিওর না, it is around, আপনি বললেন it is around 1600 feet, it is around 1600 feet, square feet, definitely square feet। So আপনি বলেন it is around 1600 square feet, মানে এটা 16000 square feet, right। So it is around 1600 square feet। তাহলে আপনাকে যদি বলা হয় how, আপনাকে বলা হয় how large is your flat, আপনি বলেন it is around 1600, it is around 1600 square feet, right। আপনি যদি বলা, আপনাকে যদি বলা হয় how large is your display of the mobile phone, আপনি it's around 6.5 inch, it's around 6.5 inches, right। যেটা আপনি বলেন it's around 6.5 inches, right। তাহলে এটা 6.5 ইঞ্চির মতো, রাইট, এই স্ক্রিনটা, রাইট। সো সেক্ষেত্রে আমরা তাহলে এটা নরমালি বুঝতে পারলাম যে আমি নরমালি কি বোঝাতে চাচ্ছি, যে আমাদের এইটা কতটা লেন্থ হতে পারে, এই বোর্ডের লেন্থটা কতখানি, বা এইটা কতখানি বড়। আপনি এটাকে যদি বুঝেন যে কোনো কিছু কতখানি বড়, আপনাকে নরমালি বলা হলো যে পেঁপেটা কত বড়, রাইট, এইটা লার্জ মানে সাইজকে বোঝাচ্ছে। অথবা আপনাকে বলা হলো যে কোনো কিছু, রেফ্রিজারেটর বলেন, যে কোনো কিছু যে লার্জ বোঝায়, তখন আপনি ইট ইজ দিয়ে উত্তর দেবেন, রাইট, এটাকে উত্তর দিতে পারবেন কোশ্চেনের উপর ডিপেন্ড করে। সো অনেকে এখানে বলে ফেলেছেন অলরেডি হাউ লার্জ ইজ ইওর ফ্ল্যাট, রাইট। ওকে ফাইন, এটা গেল এই দুটো হাউ নাইস হাউ ইয়া গেল, এবং সব শেষে আমরা এখন যেটা জানবো, ওকে, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হাউ অফটেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। হাউ অফটেন মানে হচ্ছে হাউ অফটেন মানে কত কত ঘন ঘন, কত ঘন ঘন, কত ঘন ঘন, হাউ অফটেন। এখন আপনাকে যদি বলা হয় আপনি কত ঘন ঘন হোম টাউনে যান, কি বলবেন, আপনি কত ঘন ঘন বাড়ি যান, মানে কতদিন পর পর বাড়ি যান, কি বললাম, আপনি কতদিন, কতদিন বলতেই তো কত ঘন ঘন বা কতদিন পর পর বা কত মাস পর পর, রাইট। আপনি কত মাস পর পর, মানে হোম টাউন বলতে হচ্ছে আমি এখানে লিখি গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি। আপনি কতদিন, আপনি কত মাস পর পর গ্রামের বাড়ি যান, খুব একটা কমন কোশ্চেন আমাদের ডে টু ডে লাইফে, একটা খুব কমন কোশ্চেন, আপনি কত মাস পর পর গ্রামের বাড়ি যান। আপনি সেক্ষেত্রে কি বলবেন, হাউ অফটেন। এটার উত্তরটা আমাদের অনেকেরই জানা নাই, একদম বেশিরভাগই, মোস্ট অফ দ্য পিপল দে মিন দ্যাট, হাউ অফটেন do you how often do you go to your hometown, how often do you go to your hometown, আপনি কতদিন পর পর আপনার হোম টাউনে যান, কি বললাম, how often do you go to your hometown।
How often do you go to your hometown? আপনি কতদিন পর পর আপনার হোম টাউনে যান? আপনি কি বলবেন? I go to my hometown. I go to my hometown. I go to my hometown. আজকে একদম এই ক্লাসের শেষের দিকে শেষ 5 মিনিটে এমন কিছু কথা বলবো আপনাদেরকে যে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে কি ব্যাপার আমি কোনো কাজ করতে চাই করতে পারি না, কোনোভাবেও পারি না, আমি এত চেষ্টা করি পারি না, হয় না, আলসেমো লাগে, এই শুরু করব, খালি বারবার মনে আসে কালকে করব পরশুদিন করব, কিন্তু হয় না। সো তারা এই সমস্যা একটা সিম্পল ট্রিকে আপনারা শেষ করে ফেলতে পারবেন, যেটা শেষ 5 মিনিটে আপনাদেরকে বলবো, রাইট? সো আমরা যেটা বলছিলাম, এবং এই প্রবলেম সবার আছে, যেটার কারণে আপনি আপনার নিজেকে করতে পারছেন না, রাইট? সো আই গো টু মাই হোম টাউন, আমি আমার হোম টাউনে যাই। আমাদের কথাটা হচ্ছে প্রতি 2 মাস পর পর। এই প্রতি 2 মাস পর পর, এটা ইংলিশটা নিয়ে আমাদের ঝামেলা হয়। কি বললাম? প্রতি 2 মাস পর পর। মাই ডিয়ার্স, কি বললাম? প্রতি 2 মাস পর পর। তাহলে কি হবে? আই গো টু মাই হোম টাউন। এই প্রতি, এটা পর পর, এটা ইংলিশ হচ্ছে এভরি আফটার। এভরি আফটার। এভরি আফটার মানে কি? এত পর পর। এভরি আফটার 2 মান্থস, প্রতি 2 মাস পর পর। এভরি আফটার 6 মান্থস, প্রতি 6 মাস পর পর। এভরি, আই গো টু মাই হোম টাউন এভরি আফটার 1 ইয়ার, আমি প্রতি 1 বছর পর পর আমার হোম টাউনে যাই। I go to my hometown every after 7 or 8 months, আমি প্রতি 7-8 মাস পর পর আমার হোম টাউনে যাই। তাহলে আপনি যদি বলেন আমি 2 দিন পর পর মুভি দেখি, I watch movie, আমি আপনাকে বললাম how often do you watch movie, আপনি কত ঘন ঘন বা কতদিন পর পর মুভি দেখেন? আপনি বলেন I watch movies every after 2 days। আপনাকে যদি বলা হয় how often do you play cricket, আপনি কতদিন পর পর ক্রিকেট খেলেন? আপনি বলেন I play cricket every after 1 week, আমি প্রতি 1 সপ্তাহ পর পর ক্রিকেট খেলি। How often do you visit Cox's Bazar, I visit Cox's Bazar every after 1 year, আমি প্রতি 1 মাস পর পর Cox's Bazar ভিজিট করি। How often do you, আপনি বলতে পারেন ডু ইউ মেক ইওর রুটিন, আপনি কতদিন পর পর আপনার রুটিন মেক করেন? আপনি বলেন আই মেক মাই রুটিন এভরি আফটার 3 মান্থস, আপনি কতদিন পর পর আপনার রুটিন চেঞ্জ করেন? হাউ অফটেন ডু ইউ চেঞ্জ ইওর রুটিন, আই চেঞ্জ মাই রুটিন এভরি আফটার 4 মান্থস, প্রতি 4 মাস পর পর আমি আমার রুটিন চেঞ্জ করি। তাহলে এভরি আফটার মানে কি? প্রতি, এটা পর পর, রাইট? সো গট ইট মাই ডিয়ার্স? সো ladies and gentlemen, যদি আমরা এই এভরি আফটার দিয়ে যদি এগুলোকে যদি নরমালি বারংবার ইউজ করি, তার মানে আপনি যদি নরমালি বলেন প্রতি 1 মাস পর পর আমি আমার ফিল্টার চেঞ্জ করি, তাহলে আপনি কি বলবেন? আই চেঞ্জ মাই, আমি যদি বলি হাউ অফটেন ডু ইউ চেঞ্জ ইওর ফিল্টার, আপনি বলবেন আই চেঞ্জ মাই ফিল্টার এভরি আফটার 1 মান্থ, রাইট? তাহলে আমি যদি বলি আপনি কতদিন পর পর ডাক্তারকে আপনি কতদিন পর পর ডাক্তার দেখান, হাউ অফটেন ডু ইউ সি ডক্টর, ডাক্তারের সাথে দেখা করার একটা আলাদা ইংলিশ আছে, এটা হচ্ছে সি ডক্টর। হাউ অফটেন ডু ইউ সি ডক্টর, আপনি কতদিন পর পর ডাক্তার দেখান? আপনি বললেন আই সি ডক্টর, মিট ডক্টর না হয়ে কি হবে? I see doctor every after আপনি বলেন 2 weeks, আমি 2 সপ্তাহ পর পর ডাক্তার দেখাই, রাইট? 2 সপ্তাহ পরে আমি দেখছি আমার করোনা আছে কিনা, প্রতি 2 সপ্তাহ পর পর আমি টেস্ট করাচ্ছি, আমার অবস্থান চেক করছি, রাইট? সো I see doctor every after 2 weeks, প্রতি 2 সপ্তাহ পর পর আমরা কি করি? প্রতি 2 সপ্তাহ পর পর আমরা ডাক্তার দেখাই। সো ladies and gentlemen, আমরা এই শেষের 5 মিনিটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সো আমরা বিগত 1 ঘন্টায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি that how nicely you can ask questions and also how you can answer, right? আমি আবার বলেছি, অতীতেও বলেছি, এখনো একটু বলে দিচ্ছি, you can follow me on Facebook, আমি লাইফ ফিলোসফি নিয়ে অনেক কিছু কথাবার্তা বলি। আপনি ইংলিশ রিলেটেড খুব বেশি কিছু পাবেন না, বাট ইদানিং এই সেশনটাকে জাস্ট যদি বেশি মানুষের কাছে পৌঁছে যায়, সেই জন্য আমি আমার টাইমলাইন থেকে শেয়ার করি। তাছাড়া আমার টাইমলাইনের পিছনের দিকে গেলে দেখবেন শুধু লেখা আর লেখা, রাইট? তো সামনে আমি আরো একটা সেশন নিয়ে আসছি, যে লাইফ ফিলোসফি নিয়ে একটা সেশন আমি নিয়ে আসবো ব্যক্তিগত উদ্যোগে, যে কিভাবে আরো মানুষের পাশে একটা মানসিক শক্তি হয়ে দাঁড়া যায়।
দাঁড়ানো যায়। কারণ যত দিন যাচ্ছে তত আসলে মানুষের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, রাইট? এই ডিপ্রেশন থেকে মুক্তি না পেলে আসলে লাইফে ভালো কিছু করা সম্ভব না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকেরই আমাদের বড় সমস্যা হয় যেগুলো নিয়ে সেগুলো বলছি। একটি তথ্য আপনাদের আবারও দেই, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেকে নতুন জয়েন করলেন। আগামীকাল রাত ৮টার দিকে, যেটা গ্রাফিক আপনি সবকিছু দেখতে পারবেন সাইফুলসের পেজে, আগামীকাল রাত ৮টার দিকে একটা লাইভ ক্লাস আছে, সরাসরি সাইফুলসের পেজে আসলেই আপনি দেখতে পারবেন। এবং আমার সাথে আপনি স্পেশাল রাইটিং এর ক্লাসটা করে আপনি জানতে পারবেন কত ইজিলি, কত নাইসলি আপনি রাইটিং করতে পারেন এবং শিখতে পারেন। সো আমার সাথে যারা যারা রাইটিং কোর্সে ইন্টারেস্টেড আছেন এই স্পেশাল রাইটিং এর ক্ষেত্রে, অলরেডি বেশ কিছু ব্যক্তিরা আপনার ক্লাস করে দেখেছেন, এন্ড ইউ নো দ্যাট আমার যে টেকনিক্স এন্ড মেথডস গুলো কতটা ইউনিক এবং কতটা ডিফারেন্ট, রাইট? এবং আপনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারেন। সো যারা যারা স্পোকেন এবং রাইটিং, যারা যারা স্পোকেন রাইটিং বোথ, তারা লিখবেন যে আমি ইন্টারেস্টেড ইন বোথ আমার সাথে, রাইট? এবং যারা যারা বলবেন যে, এবং তাদের কাছে সাইফুলস টিম পৌঁছে যাবে আপনার কাছে তথ্য নিয়ে, তার মানে যারা যারা সত্যিই ইন্টারেস্টেড, ইয়েস স্যার, আপনার কথা শুনে আসলে মনে হচ্ছে যে আমার লাইফটাকে এখন পরিবর্তন করা উচিত। কারণ আসলে আমারও নিজস্ব একটা পরিচয় প্রয়োজন, আমাকেও যাতে মানুষ সম্মান করে, বন্ধু বান্ধবরা যদি আমাকে মূল্যায়ন করে, এই সবকিছু যদি আপনি চেয়ে থাকেন, তাহলে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি যদি আমার সাথে স্পোকেন যদি করতে চান, আপনি সিম্পলি ইন্টারেস্টেড ইন স্পোকেন দেবেন। কারণ আমরা এই যত সুন্দরভাবে টেকনিকে স্পোকেন আজকে বেশ কিছু কোশ্চেন করা শিখলাম, এরকম আরো অনেক কোশ্চেন, অনেক মেথড, অনেক স্পিকিং দিয়ে আমাদের স্পোকেন কোর্সটা সাজানো, যেটা আপনার গত ক্লাসে অনেকে জয়েন করেছিলেন স্পোকেন। আমি আপনাদেরকে বলবো, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি যদি সিম্পলি আমার সাথে স্পোকেন জয়েন করেন, স্পোকেনের সিট শেষ হয়ে গেছে, তারপর আজকে যদি রাত 9টার আগে আপনারা অ্যাডমিশন কনফার্ম করে ফেলতে পারেন, তারা সরাসরি আমার সাথে জয়েন করতে পারবেন স্পোকেন। কারণ আজকে থেকে আমরা অ্যাডমিশন ছাড়া স্টুডেন্ট অ্যালাউ করছি না। এর আগে 4টা ক্লাস, 5টা ক্লাস স্টুডেন্টকে অ্যালাউ করা হয়েছে, 4টা ক্লাসের মতো, রাইট? সো আজকে আপনাদেরকে সেক্ষেত্রে স্পোকেন আপনি এখনো করতে পারবেন, স্পোকেনে মাত্র 2টো ক্লাস হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনাদের প্রবলেম কিছুই হবে না তেমন একটা। আর তারপরে যদি দুই একটা তেমন কিছু কোনো প্রবলেমই হবে না আপনাদের, জাস্ট সেলফ ইন্ট্রোডাকশনের মতো কিছু ব্যাপার রয়েছে। সো স্পোকেন রাত 9:30টায়, শনি সোম বুধ স্পোকেন হচ্ছে আমার রাত 9:30টায়। সো আমার স্পোকেন হচ্ছে শনি সোম বুধ, আমরা এটাকে সাইফুলসে বলি SMW, মানে স্যাটারডে মানডে ওয়েডনেসডে, রাত 9:30টায় স্পোকেন, রাইট? এবং রাইটিং ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি, STT, মানে সানডে টিউজডে থার্সডে 8 PM এ আসতে যাচ্ছে। এবং সেটা অ্যাডমিশন অলরেডি চলছে, বেশ কিছু সিট ফিল আপ হয়ে গেছে অলরেডি এবং বেশ কিছু সিট খালি আছে। রাত 8টার দিকে আগামীকাল লাইভ ক্লাস হবে, আপনারা সবাই অ্যাটেন্ড করবেন সেখানে। আমরা এবং আপনাদের যারা স্পোকেনে ইন্টারেস্টেড, আমি বলবো তারা একটু কমেন্ট সেকশনে জানান ইন্টারেস্টেড ইন স্পোকেন, এবং সাইফুলস টিম তাদের সাথে যোগাযোগ করবে। আই রিপিট, ইন্টারেস্টেড ইন স্পোকেন। এবং যারা যারা এই সুন্দরভাবে শিখছেন, আসলে হয় কি, অনেকেই মনে করেন যে আসলে এইভাবে তো কিছু কিছু শিখছি, খারাপ না, কিন্তু আসলে এটা কি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনার প্রবলেমটা ধরে ধরে একে একে সলভ করে দেওয়া, এটা কি আসলে আদৌ সম্ভব হচ্ছে, মাই ডিয়ার্স? এটা যেটা আপনি পাচ্ছেন সেটা তো বোনাস। বোনাস কিন্তু আসলে কখনো মূল বিষয়টি হতে পারে না, তাই না? তাহলে আপনি যদি নিজেকে একদম সিস্টেমেটিক অ্যাপ্রোচে নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি স্পোকেন বা রাইটিং কিছু একটা কোর্স করব, যেটার মাধ্যমে আমি আমার ফাউন্ডেশন এবং আমার কানেকশন সবকিছু বাড়াবো, এন্ড দিস ইজ হাউ আই ক্যান ডেভেলপ মাইসেলফ, রাইট? সো একজন বলেছে জুম ক্লাস থেকে এফবি লাইভ ক্লাস বেটার। এটা হচ্ছে লাইভ ক্লাস হিসেবে, কিন্তু যখন আপনি আমাদের সবগুলো ক্লাস জুম ক্লাসে হচ্ছে আমরা ইন্টারাকশনটা ভালো করতে পারি, আপনার কথা শুনতে পারি। এখানে তো আসলে আপনার কথা সরাসরি শুনতে পাচ্ছি না, আপনার কমেন্ট হয়তো বা আমি শুধু দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার সাথে যারা স্পোকেনে ইন্টারেস্টেড এবং রাইটিং ইন্টারেস্টেড, যারা বোথ ইন্টারেস্টেড, তারা দুটাই লিখে দেবেন ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড রাইটিং। আমি আবারও বলছি, যারা সত্যিকার অর্থে চান ইয়াস আই নিড টু চেঞ্জ মাইসেলফ, আমি এতদিন করিনি, আমাকে চেঞ্জ করতেই হবে, তারা, আজকে আমাকে একজন ভদ্রলোক ফোন করে বলল, স্যার আমি গতকাল আপনার ক্লাসে জয়েন করেছিলাম, আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে আসলে আপনার মানে আমি শুরু করব, কিন্তু আমার শুরু করা হচ্ছে না, আমি শুরু করতে পারছিলামই না। সো আপনার গত দিনের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে আই শুড স্টার্ট রাইট নাও, এবং আমি স্টার্ট করে ফেললাম, এন্ড হি টুক অ্যাডমিশন ইন রাইটিং। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি নরমালি বলবো যে যারা স্পোকেন করতে যাচ্ছেন, স্পোকেনের ব্যাচ শেষ হয়ে গেছে ভর্তি, তারপরেও যদি আপনাদের মাঝে দুই একজন যদি চান ইয়েস স্যার আই এম সো মাচ ইন্টারেস্টেড, আমি আপনার ব্যাচে জয়েন করব, এই ব্যাচটার সুবিধা স্পোকেনের হচ্ছে এটা ঈদের আগেই শেষ হয়ে যাবে, রাইট? ঈদের আগেই, কারণ সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র, ঈদের আগেই ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু নরমালি আপনার যেটা ঈদের পরে শুরু হবে সেগুলো কোর্স ফি হয়তো বা বেশি থাকবে, এবং ঈদের পরের গুলো, ঈদের পর হয়তো লকডাউন খুলে গেলে এমন হতে পারে আমরা হয়তো ক্লাস নাও নিতে পারি, কারণ আমাদের তখন অফিসিয়াল প্রেসার গুলো, অফিসিয়াল ব্যাচ গুলোই ম্যানেজ করতে হবে, রাইট?
সো এটা একটা বিষয়, কারণ ঢাকার বাইরে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা শুনছে তারা আমাদের নরমালি ক্লাস করা হয়তো ঈদের পরে কতটুকু সুযোগ পাবেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আর স্পোকেন আর রাইটিং এর মধ্যে পার্থক্য কি শাহিন হলাদার জিজ্ঞাসা করেছেন। রাইটিং হচ্ছে আপনার ফাউন্ডেশন থেকে আপনাকে ডেভেলপ করে, আপনার গ্রামার এন্ড রাইটিং সবকিছু ডেভেলপ করে, আপনি কিভাবে বাক্য বানাবেন, কিভাবে সেন্টেন্স গুলো ঠিক রাখবেন, প্রিপোজিশন ইউজ কি, এটা ইউজ কি, ওটা ইউজ কি, সবকিছু আপনার জানা হবে, একদম টোটাল সাপোর্ট। আর স্পোকেনের ব্যাপারটা হচ্ছে আপনি কত দ্রুত কথা বলতে পারেন, কত নাইসলি স্পিকিং এর জড়তাগুলো কাটিয়ে জড়তা কিভাবে কাটাতে পারেন, দুটো সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করে দুটো একই জিনিস, না, দুটো একদমই আলাদা। একটা হচ্ছে স্পিকিং, মুখে জড়তার বিষয়, আর একটা হচ্ছে রাইটিং, হাতের বিষয়, রাইট? সো যারা ইন্টারেস্টেড স্পোকেনে, যারা ইন্টারেস্টেড তারা দেখবেন স্পোকেনে ইন্টারেস্টেড ইন স্পোকেন, আর যারা রাইটিং তারা বলবেন ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং, রাইট? সো যারা দুটোই চান তারা সেক্ষেত্রে বোথ লিখে দেবেন, সাইফুল সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবে, এবং আপনারা ডেফিনেটলি যোগাযোগ করলে আপনাদের ইনবক্স গুলো চেক করবেন। অনেক সময় আপনাদের মেসেজ রিকোয়েস্টে যে মেসেজ জমা হয়ে থাকে কিন্তু আপনারা হয়তো দেখতে পান না। সো আপনাদেরকে সবাইকে আমি ওয়েলকাম করব যে আমার এই স্পোকেনের শেষ সুযোগটা যদি কেউ দুই একজন জয়েন করতে চান তাহলে তারা জয়েন করতে পারবেন, এবং আপনাদের যোগাযোগ করার সেক্ষেত্রে নাম্বার থাকবে হচ্ছে যে আপনারা সাইফুলসের এই নাম্বারটাতে যোগাযোগ করে যারা স্পোকেনে তারা অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন। এই নাম্বারটিতে খুব দ্রুত আজকে রাত 8:30 পর্যন্ত, এরপর আর কোনো অ্যাডমিশন না হবে না। এটা আজকে রাত 8:30 আমি লিখে দিলাম, কেন আমাদের রাত 9:30 দিকে ক্লাস, কারণ ইমিডিয়েটলি আপনাকে অ্যাডমিশন কনফার্ম করার পরেই, আজকে যদি যারা করবেন অ্যাডমিশন কনফার্ম করার পরে আপনাকে এই আমার সাইডে লেখক এখানে আপনাকে ইনবক্স করতে হবে। 8:30 মধ্যে এটাকে করে যখন আপনি ইনবক্স করবেন আমি আপনাকে ওই গ্রুপে জয়েন করিয়ে ফেলবো, যে গ্রুপে আসলে আমাদের এই লিংক গুলো সহ সবকিছু দিয়ে ফেলা হয়, রাইট? ইউ গট ইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের সম্পূর্ণ ক্লাসটা আমাদের কাছে কেমন লেগেছে, কোন অংশটা ভালো ছিল, কোন অংশটা কতটুকু আপনাদের উপকার করেছে সেটা আমাদেরকে জানাবেন। এখন শেষ 5 মিনিট আপনাদেরকে বলছি, 2 মিনিট 3 মিনিট। আমাদের অনেকের একটা সমস্যা হয়, যেটা প্রতিদিন আমি চেষ্টা করি এমন কিছু কথা বলা দিয়ে যেটা আপনাদের হৃদয়ে অনেক শক্তির সঞ্চার ঘটাতে পারে। আমাদের অনেকের এই সমস্যা হয় মাই ডিয়ার্স, যে আমরা অনেক কিছু শুরু করতে চাই, মাইন্ডও আমাদের সেট, কিন্তু আমরা এটাকে আসলে ওইভাবে করে উঠতে পারি না। সেই জায়গাটাকে আমি কিভাবে মেইনটেইন করতে পারি? ধরেন আপনি চিন্তা করছেন অলসতা, মানসিক অলসতা, শারীরিক অলসতা দূর করলেন, কিন্তু শারীরিক অলসতা থেকে বড় সমস্যা হচ্ছে মানসিক অলসতা, যে আমি এখন এখান থেকে উঠবো, উঠে যে এই কাজটা করবো, উঠতেই মন চাচ্ছে না। এটাকে কিভাবে দূর করবেন? এটা কিন্তু বড় একটা সমস্যা, আস্তে আস্তে এটা ব্যাধিতে রূপান্তরিত হয়। কি করবেন আপনি? মেল রবিনসের একটা বিখ্যাত বই আছে 5 সেকেন্ড রুলস। এই মেল রবিনসের এই বিখ্যাত বইটাতে উনি বলেছে যদি আপনার এরকম প্রবলেম হয় 5 সেকেন্ডস রুল। কেন উনি বলেছেন 5 সেকেন্ড রুল? এই 5 সেকেন্ড রুল এটা কি বলেছেন, কারণ 5টা সেকেন্ড আপনি সেক্ষেত্রে রানার যারা তারা কি রকম করে, তারা এরকম করে 5 4 3 5 4 3 2 1 0 অ্যাকশন, সাথে সাথে এরকম মাইন্ডে স্পিড দিয়ে তার কাজের জন্য চলে যায়। ঠিক আপনি এরকম বসে আছেন, এখন উঠতে পারছেন না, মনে মনে নিজেকে বলেন 5 4 3 2 1 0, এই যে আপনি উঠে চলে গেলেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এই 5 4 উল্টা পাশ থেকে গুণে এসে এরকম যদি গতিতে কেউ চলে আসে তখন মাইন্ডে একটা শক্তি চলে আসে, যে জিনিসটাকে আপনাকে আটকে রেখেছে নিজেকে, এই যখন 5 4 3 2 1 0 বলে আপনি ঝাঁপিয়ে পড়লেন কাজটাতে, তখন এটা শক্তি অন্যরকম হয়। ঠিক যেরকম ওই ভারী ভারী জিনিসগুলো উঠাতে গিয়ে ওই যে লেবাররা তারা বলে আরো জোরে হেইয়, এই আরো জোরে বলার পর যখন এইটার পরে তারা হেইয় বলার প্রস্তুতিটা না, এটা একটা মাইন্ডের সেটআপ। মানসিক অলসতাটাকে দূর করতে গেলে মাইন্ডের সেটআপটাকে অনেক বেশি দরকার মাই ডিয়ার্স। এন্ড ইফ ইউ লাইক টু কন্ট্রোল ইট, এই মেল রবিনসন বিখ্যাত বই 5 সেকেন্ড রুলে এই ফর্মুলাটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 5 4 3 2 1 0 অ্যাকশন, এইভাবে ডিসিশন নিতে হয়। মনে রাখবেন লাইফে মানুষ স্বপ্ন সবার আছে, সবার স্বপ্ন আছে, সবাই একটা দারুণ লাইফ চায়, সবাই খুব রেসপেক্টেড হতে চায়, সবাই খুব বড় লোক হতে চায়, সবাই খুব সচ্ছলতা চায়, সবাই চায় আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক। তো এগুলোর জন্য যে পরিমাণ শ্রম দিয়ে নিজেকে করা দরকার সেটার ব্যাপারে সবাই অলস। আলাদিনের চেরাগটা টিভিতেই দেখা যায়, বাস্তবে আলাদিনের চেরাগ পাওয়া যায় না। নিজেকে ওই আলাদিনের চেরাগের যে দৈত্য, এই দৈত্য প্রতিটা ব্যক্তির ভিতরেই আছে, কিন্তু ঘুমন্ত।
তাকে জাগানোর দায়িত্বটা আপনার। না হলে মনে রাখবেন 40-50 বছরে যে যখন আপনি নিজেকে আর পরিবর্তন করতে পারবেন না, তখন আপনার আফসোস হবে। এবং আমার সাথে যারা ক্লাস করলেন আজকে এই কথা শুনলে তাদের আফসোস আরো বেশি হবে যে এই শুনেছিলাম, বুঝেছিলাম, খালি মানসিক শক্তিটা দিয়ে যে এগিয়ে যে এটা কি করে ফেলবো, এটাকেই পারলাম না জন্য আর হলো না। আমি চাই না এই আফসোস আপনাদের হোক। একটা সময় আমি কারো কাছে মোটিভেশন পাইনি, কারো কাছে লাইফ সাপোর্ট কোনো কিছু পাইনি, যে কিভাবে কি করবো কোনো ডিরেকশন পাইনি, গাইডলাইন পাইনি। আই হ্যাড টু বি মাই সেলফ মেন্টর। নিজেকে নিজের মেন্টর হতে হয়েছে। এন্ড দিস ইজ হাউ আই বিল্ড মাই সেলফ। তাই আমি চাই না আমার মতো অন্য কারো হোক। তাই আমি চিন্তা করেছি আমি যখন আসবো তখন আমি যদি কিছু একটা হতে পারি, আমি মানুষকেও সেই রকম জায়গায় মানসিক শক্তিতে রূপান্তর করবো। সো দ্যাটস ওয়াই এই শোর নাম রাইটিং হতে পারতো, স্পোকেন হতে পারতো, স্পোকেন এন্ড রাইটিং হতে পারতো, ইংলিশ হতে পারতো, কিন্তু এটা হয়েছে সেলফ আইডেন্টিটি শো। ইংলিশের সাথে নামের বিদ্যে কেন? এই সমস্ত কিছু আমি আপনাদেরকে শিখাই, কিন্তু আমাকে যদি বলেন সব থেকে গুরুত্বপূর্ণ কি, এই শেষ 5-6 মিনিট যখন আমি আপনাদেরকে জীবনের কথা বলি, আই ফিল মাইসেলফ দ্যাট দিস ইজ মি, দিস ইজ মাই ওন আইডেন্টিটি, দ্যাট আই ওয়াজ বর্ন টু স্প্রেড হ্যাপিনেস। আমি হ্যাপিনেস স্প্রেড করার জন্য জন্ম হয়েছে, সবাইকে মানসিক শক্তি দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে। এবং এটা বলার মধ্যে এইটাকে জানানোর জন্য ইংলিশ হচ্ছে একটা মাধ্যম, যেটার পাশাপাশি আমি শেষ কথাটুকু আপনাদেরকে বলে দিই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলবো আপনারা প্রত্যেকে নিজেদের সাথে এই আইডেন্টিটি ক্রিয়েট করেন এবং আজকের টোটাল সেশন এবং প্রতিদিন যারা মানে শেষ 5 মিনিট আপনাদের কাছে কেমন লাগে, এবং এটা আসলে আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে যাতে আপনাদের কাছে বেশি বেশি তথ্য, বেশি বেশি আপনাদেরকে গাইডলাইন দেওয়া সম্ভব হয়। আমি জানি আপনারা অনেকে অনেক কিছু ভালো বুঝেন, তারপরে একটু বোঝানোর চেষ্টা। লেডিস এন্ড জেন্টলম্যান, যদি আপনি আপনার স্পোকেন এবং রাইটিং কে ডেভেলপ করতে চান, আমার সাথে জয়েন করতে পারেন সিম্পল, এবং টোটাল একটা সেটআপে ডেভেলপ করে আপনি নিজেকে বদলে ফেলুন। কারণ কি, মনে রাখবেন, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আরো স্কিল ডেভেলপমেন্ট করছে ভালো একটা কিছু পাওয়ার জন্য। তাহলে আপনি কেন আজকে ইনভেস্টমেন্টে যাবেন না? এই টাকা পয়সা খুবই সামান্য জিনিস, বিলিভ মি। টাকা পয়সা সবারই আছে, সবারই আছে, প্রয়োজন যখন হবে তখন সবাই বের করে ফেলে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই টাকার থেকে অনেক বেশি, অনেক বেশি, 10-20 গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময় দেওয়াটা। আমি অনেক স্টুডেন্টকে দেখি ক্লাসে জয়েন করে, ক্লাস করে না, হারিয়ে যায়। তাহলে লাভ কি? টাকা তো ওর ছিল না সময়, ওর ছিল না মানসিকতা। এই মানসিকতা, এই সময় নিয়ে তৃতীয় বিষয় টাকাকে যোগ করে আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে শুরু করেন, তাহলে আপনি কোন জায়গায় চলে যাবেন কল্পনার বাইরে, রাইট? সো আমি যে 80 জন প্রতিদিন শেষ পর্যন্ত 80 জন থাকে, এই 80 জনকে আপনাদের কাছে আমি অনেক বেশি গ্রেটফুল যে এমন ব্যক্তি এখন 80 জন রয়েছে যারা আসলে শেষ পর্যন্ত যে কোনো কিছু শোনার আগ্রহ থাকে এবং নিজেকে বদলানোর আগ্রহ থাকে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখা হবে আগামীকাল বিকাল 4:30টায়। প্রতিদিন 4:30টার দিকে আমার সাথে এই সেশনটা হয়, সেলফ আইডেন্টিটি শো, প্রতিদিন এভরিডে at 4:30 PM। এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে ফ্রেন্ডরা উপকৃত হতে পারে। এবং যারা স্পোকেন জয়েন করতে চান তারা সিম্পলি দ্রুত এই নম্বরে ফোন করেন। রাত 8:30 আজকে অ্যাডমিশনের লাস্ট টাইম, এরপর আর কোনো অ্যাডমিশন এই ব্যাচে নেওয়া হবে না, পরবর্তী ব্যাচটা বিকাল বেলা চলে যাবে। সো আপনাদের অনেকের পক্ষে হয়তো অ্যাটেন্ড করা সম্ভব হবে না, বিকাল 6টার দিকে আসবে, এবং সেটা হচ্ছে ঈদের একদম আগে আগে আসবে, খুব মুশকিল, তখন একটু লেট হয়ে যাবে, রাইট? সো এখন যেহেতু আপনার সামনে সুযোগ আছে, রাত 9:30 ব্যাচটা তাকে জয়েন করতে পারেন। এবং আপনি যদি এই বিষয়ে আপনার কাছে কোনো কোয়েশ্চেন থাকে, স্যার আমি একটু স্পোকেন নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সিম্পলি আমাকে এখানে ইনবক্স করেন। আমি আবারও বলছি, কেউ পেজে ইনবক্স করবেন না। পেজে ইনবক্স করলে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন ফাউন্ড করেছি, ওটা আমার টিম সবকিছু পরিচালনা করে, দ্যাটস ওয়াই আমি সবকিছু লুক আফটার করতে পারি না। কিন্তু আপনি যদি মেসেঞ্জারে আমাকে নক করেন, সিম্পলি উইল গেট ইট। এবং যারা ইন্টারেস্টেড স্পোকেন এবং রাইটিং এ, তারা সিম্পলি ইন্টারেস্টেড লিখে দিবেন, সাইটপিস আপনাদের সাথে নক করবে। So that's all for the time being, ladies and gentlemen, and hope to see you in the next session with lot of energy, lot of courage, and lot of enthusiasm. And you will win the world one day. Yes or no? Say powerfully yes. So দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল 4:30টায়। Thank you so much. Allah Hafiz.